নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আজ আমাদের এটা লাইভ স্ট্রিমিং নয়, এটা রেকর্ডেড স্ট্রিম। আজকে আমরা কথা বলবো, আমাদের গেস্ট আছে, দুজন গেস্ট আছে, অবভিয়াসলি আমি ইন্ট্রোডিউস করছি। বাট আমাদের আজকে কথা বলা বা মেন আলোচ্য বিষয় হলো দীপু দাস হত্যাকাণ্ড, যেটা বাংলাদেশে ঘটেছে তার প্রতিবাদে আমরা বাংলায় যে প্রতিবাদ করছি, আমাদের হিন্দুত্ববাদী সনাতনী ভাই বোনরা, এবং তাছাড়া সমাজের প্রত্যেক স্তর থেকে মানুষ গিয়ে যেভাবে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রোটেস্ট করছে, এবং তার উপর পশ্চিমবঙ্গ পুলিশের লাঠিচার্জ, তারপর সেই প্রোটেস্টকে থামানো। এবার আস্তে আস্তে ওখানকার অবস্থা দেখে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু জনমানুষের মধ্যে যে প্রভাব পড়ছে, সেটা কি আস্তে আস্তে বিদ্রোহের রূপ নিচ্ছে বা নেবে, নাকি কোন দিকে এগোচ্ছে, সেই সমস্ত ব্যাপারে কথা বলার জন্য আমরা ইনভাইট করেছি দাদাদেরকে। খুব যারা শুধুমাত্র হিন্দুত্ববাদী সনাতনী নয়, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও বলতে পারেন। সো আমাদের সঙ্গে আছে খুব পপুলার চ্যানেল, আমাদের বাংলার তো পপুলারই চ্যানেল, কলেজ স্ট্রিট কলকাতা, সিএসকে নামে পরিচিত নিরঞ্জন দা, এবং নববিমর্শ ইউটিউব চ্যানেল থেকে ভূপেন দা। নমস্কার দাদা। নমস্কার। সরি, ফাম্বল করলে কিছু মনে করবেন না, ঠিক আছে? একটু একটু হয়ে যায়, অত আমরা মানে কি বলবো, ফর্মালিটি ইয়ে তো করতে পারছি না। যাই হোক দাদা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা আমরা কথা বলবো, সেটার জন্য আমরা প্রথমেই জানতে চাইবো নিরঞ্জন দার কাছে, যিনি আজকে প্রোটেস্টে উপস্থিত ছিলেন। ওখানকার পরিস্থিতি কি? হাই কমিশনের সামনে আমাদের হিন্দুত্ববাদীরা গিয়ে প্রোটেস্ট করছিল, তাতে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছিল, কলকাতা পুলিশের কি রোল ওখানে, এই বিদ্রোহ তো নয় অবশ্যই, এটা প্রতিবাদ, তার দমন করা, সুষ্ঠু মানে একটা পিসফুল প্রোটেস্টকে দমন করার পিছনে তাদের কি ভূমিকা আছে, এবং আমরা অ্যাকচুয়ালি ওখানে কি দৃশ্য দেখতে পাচ্ছি, সেটার ব্যাপারে আমরা জানতে চাইবো ওনার কাছে। তারপরের ব্যাপারে আরো ডিসকাশন হবে, শুনি। হ্যাঁ, তো আমরা প্রথমে সবাই জমায়েত করি শিয়ালদা স্টেশনের সামনে। এবার আমি যথারীতি একটু দেরিতেই পৌঁছেছিলাম, আমার লাইভ স্ট্রিম সবসময় 2-3 মিনিট, এটা সকাল 11টায় শুরু হওয়ার কথা ছিল, আমি পৌঁছেছি 11:30 নাগাদ। এবার আমি ভেবেছি যে হয়তো রওনা দিয়ে দিল, তো গিয়ে দেখি সবে জমায়েত শুরু হয়েছে, মানে জমায়েত হয়ে গেছে, এবার সবাই রওনা দেবে। তো এবার আমি যখন যাচ্ছি, আমার মানে র্যাপিডোওয়ালাও জিজ্ঞেস করেছে, কথা শুনে পাড়ায় একজন দাদু, তিনি সবাই জিজ্ঞেস করছিলেন কোথায় যাচ্ছ, বা তারপরে ওখানে গিয়েও যখন জনগণ আমাদেরকে, কমন পিপল যারা আশেপাশে রয়েছে, তারাও জিজ্ঞেস করছে এটা কারা করছে। সেখানেই আমরা মানে খুব আনন্দের সঙ্গে উত্তর দিতে পেরেছি যে এটা অফিসিয়ালি কোনো পলিটিক্যাল পার্টির জমায়েত ছিলই না। এটা যত রকম হিন্দুত্ববাদী ইকোসিস্টেম আছে পশ্চিমবঙ্গে, কলকাতার আশেপাশে, তাদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। তো সেখানে গিয়ে দেখছি যে ইয়াং ছেলেও প্রচুর, যেটা আমি এক্সপেক্ট করিনি। সংখ্যা ছিল প্রায় 1000-দেড়েক, যেটা আমি এক্সপেক্ট করিনি। আর 90%ই বাঙালি ছিল, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম সেই অবাঙালি থাকবে এখানে, বাঙালি হিন্দুত্ববাদী আর কই। তো মানে 90 থেকে 95% ছিল বাঙালি, অবাক কাণ্ড। এবার 3.5 কিলোমিটার জার্নি আমরা সেখান থেকে শুরু করলাম। দুটো মসজিদের সামনে দিয়ে যাওয়া হলো। আমি ভেবেছিলাম পুরো টাইমে লাইভ স্ট্রিম করতে করতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে এই বোধহয় ঢিল আসছে। তো দেখলাম তাও এলো না, সবাই মিটিমিটি তাকিয়ে থাকলো। এবং মজার ব্যাপার, বহু মানুষ তারা আমাদের সঙ্গে স্লোগান এমনি ফুটপাথ থেকেই দিচ্ছিলেন, তারাও ভিডিও করছিলেন, কেউ স্কুটারে বসে আছেন, জ্যামে আটকে আছেন, কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, তারা অনেকে স্লোগানে মানে তাল মিলিয়ে দিচ্ছিলেন। তারপরে যাই হোক, সেখান থেকে 3.5 কিলোমিটার হেঁটে আমরা তো বাংলাদেশ হাই কমিশনের সামনে পৌঁছেছি। সামনে অব্দি পৌঁছতে দেয়নি, 3-4টে বিল্ডিং আগে মোড়টার মাথায় আটকে দিয়েছে, সার্কাস অ্যাভিনিউতে। এবার সেইখান থেকে, সেই আটকে দেওয়ার পর থেকে কিছু অদ্ভুত জিনিসপত্র হতে শুরু করে। প্রথমেই হয়, আমার সঙ্গে এক বন্ধু ছিলেন, তিনি যান সিগারেট কিনতে এক চাচার দোকানে। এবার চাচা তার সামনে, তার আগেই একজনকে সিগারেট দিয়েছেন। তো এই মিছিল থেকে বেরিয়ে আমার বন্ধু সিগারেট কিনতে গেছে দেখে চাচা তাকে বলে যে সিগারেট নেই আমার দোকানে। তো যখন হিন্দুরা ভাবছে যে কাকে বয়কট করবে না, এখানে কিন্তু সিগারেট বিক্রেতা নিজেই বয়কট করে ফেলেছেন কাস্টমারকে। আর মানে ইসলামিক ফ্যাসিবাদের জন্য যদি লোকের মানে লাং ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি, তাহলে বেশ ভালোই ব্যাপার। তো তারপরে অনেকটা দূরে আটকে দেওয়াতে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে, ব্যারিকেড টাঙিয়ে দেওয়া হয়েছে। আলটিমেটলি আপনারা সবাই কাফের। হ্যাঁ, সেটাই, খেয়াল রাখবেন। হ্যাঁ, এবং আমার লাংস কাফির হয়ে আজকে একটুখানি বেঁচে গেল হয়তো। এবার ব্যারিকেডের ওপরে লোকজন ওঠা শুরু করবে, ঠেলাঠেলি হচ্ছে। ইতিমধ্যে দেখা যায় যে সবচেয়ে সামনে
যেহেতু মানে পশ্চিমবঙ্গ খুবই প্রগতিশীল নারীবাদী সমাজ, তাই সেখানে সবার আগে মহিলা পুলিশ অফিসাররাই সামনাসামনি থাকেন। তো তারা এসে আমাদের মহিলা অ্যাক্টিভিস্ট, মহিলা ক্ষোভ প্রকাশকারী হিন্দুত্ববাদীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে, সেটাও এক্সপেক্টেড, ঠিক আছে। হঠাৎ করে দেখা যায় যে আলাদা করে পতাকা ধরে টানাটানি হচ্ছে। পতাকা হাতে কিছুতেই রাখা যাবে না, পতাকা দূরেও ওপরে ওড়ানো যাবে না। পতাকা বলতে গেরুয়া পতাকা, তাতে ওম সিম্বল। তো এই নিয়ে পতাকা ধরে টানাটানি হচ্ছে দেখে আমাদের 4-5 জন পুরুষ ভাইরাও, ভগবান জানে, তারাও গিয়ে জিজ্ঞেস করে কি পতাকা ধরে টানছেন কেন, পতাকা ধরে টানছেন কেন। তাতে দেখা যায় যে ওখানে ওই মুহূর্তের কোনো ভিডিও একগাদা চ্যানেলেই আপনার যদি দেখেন, দেখতে পাবেন যে দাঁত মুখ খিচিয়ে কয়েকজন মহিলা পুলিশ অফিসার পতাকা টানা হিচড়া শুরু করেন এবং কোনো উত্তর দেন না, এবং ধাক্কাধাক্কি করছেন মহিলাদেরকে। ওয়েপনও নয়, তাছাড়া পার্টির পতাকাও নয়, এবং পতাকাটা ওয়েপন হিসেবে ইউজ করার চেষ্টাও হয়নি, দূরে আকাশে ওড়ানো হচ্ছে সেটা। তারা হাত বাড়িয়ে পতাকাকে ধরে টানছে, এবং একবার টেনে ছেড়ে দিচ্ছে তা না, মানে একটু ডেটার করার জন্য টানলো তা না, টেনে ধরে রেখেছে। যতক্ষণ না হাত থেকে ছাড়া হচ্ছে সে টেনেই যাচ্ছে। এবার ওম লেখা পতাকা দেখে টানা হচ্ছে দেখে 2-3 জন পুলিশ এগিয়ে যান, তাদেরকে ধাক্কাধাক্কি শুরু করা হয়। তারপর বোঝা যায় যে এই স্ট্র্যাটেজি একদম যেটা কয়েক মাস আগে না 1-1.5 বছর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে হয়েছিল, যেটার জন্য শুভেন্দু অধিকারী বেশ খিল্লির পাত্র হয়েছিলেন ভদ্রলোক সমাজের কাছে, যে তিনি বলতে থাকেন এক মহিলা পুলিশ অফিসারকে যে ডোন্ট টাচ মি ইউ আর আ লেডি, ডোন্ট টাচ মি ইউ আর আ লেডি। এবার এখানেও তাই হয় যে পুরুষদেরকে মহিলা পুলিশ অফিসাররা ধাক্কাধাক্কি করে, পুলিশরা অবভিয়াসলি কিছু করতে পারবে না, কারণ মহিলাদেরকে ধাক্কা দেওয়া যাবে না, ইমিডিয়েটলি মলেস্টেশন কেস খাবে, ভিডিওতে বলা হবে যে দেখুন নারী সমাজের কত চাপ হিন্দুত্ববাদের জন্য। তো একদম সেই ক্লিয়ার স্ট্র্যাটেজি ফলো করে পুরুষদেরকেও ধাক্কাধাক্কি শুরু করে মহিলা অ্যাক্টিভিস্টরা। তো এবার ধাক্কাধাক্কি হচ্ছে, কয়েকজন মাটিতে পড়ে গেছেন, অনেক সাধু সন্ন্যাসীরা আজকে ছিলেন, তারা ধাক্কাধাক্কি খেয়েছেন, মহিলা পুলিশ অফিসারদের থেকে ধাক্কাধাক্কি খেয়েছেন, ব্যারিকেড ক্রস করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অপোজিট ফুটটাতে, যেটা আর কি মানে অন্য সাইডটা রাস্তার আসার, সেটা এমনিতেই ব্লক ছিল, সেখান থেকে কিছু লোক বুদ্ধি করে ফাঁক ফোকর বের করে, সেখান থেকে 1-2 জন করে যাওয়া হঠাৎ দেখি আমরা, যে দৌড়ে দৌড়ে যাওয়া হচ্ছে হাই কমিশনের মেন গেট অবধি। সেই দেখে তারপরে এইখানে ধাক্কাধাক্কি ছেড়ে সবাই ওদিক দিয়ে প্রায় 60-70 জন রওনা দেয়। আস্তে আস্তে গোটাই 1000-দেড়েক লোকই ওদিকে যাবে। তখন ওইদিকে জমায়েত হয়ে গেছে, ওইদিকে পুলিশ আটকানো শুরু করেছে, হাই কমিশনের গেট অবধি লোকজন পৌঁছে গেছিল। তখন তারা লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জ শুরু করাতে আবার পুরো ক্রাউডটা একটু ফিরে আসে। তারপরে দেখি যে অনেকে মাথায় হাত দিয়ে আসছে, এখানে ওখানে শার্ট ফার্ট ছিঁড়ে গেছে, ইনজুরি নিয়ে ফিরছে। তারপরে আস্তে আস্তে দেখলাম একজনের মাথা ফেটেই গেছিল। পরে তো আপনারা দেখেছেন হয়তো যে রিপাবলিকের ময়ূখ ঘোষের শার্টেই পুরোটা টাইম রক্ত লেগেছিল, কারণ তাকেই একজন মানে ধরে পড়ে যাচ্ছিল রাস্তায়। তো ওই অবধি লাঠিচার্জ হয়। তারপরে আবার তারা কিছুক্ষণ শান্ত হয়। আর একজন পুলিশ অফিসারকে দেখলাম যে আমাদের মধ্যেই একজন অ্যাক্টিভিস্টকে ডেকে হনুমানজির পতাকা একটা তার হাতে তুলে দিতে, মানে তার মনে এখনো কিছুটা ভয় ডর আছে, বা তারও মনে হয়তো একটা গিল্ট আছে এইরকম পুলিশদের সঙ্গে কাজ করে। তিনি বেশ শ্রদ্ধা স্বরূপ ওই পতাকাটা তুলে ওনার হাতে দিয়ে দেন, যেটা যেন মাটিতে না পড়ে। বেশ অবাক হলাম সেটা দেখে। তারপরে কিছুটা আবার ক্রাউড ডিসপার্সড। এবার নানান জায়গায় জটলা হয়, তখন ইনজিওর্ড অ্যাক্টিভিস্টদেরকে হ্যান্ডেল করা চলছে। একজন সাধু বাবা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন, তিনি অ্যাকচুয়ালি নকড আউট হয়ে গেছিলেন। অ্যাকচুয়ালি নকড আউট হলে কি হয়, বডি পুরো ফ্রিজ করে যায়, ওনার পুরো হাত দেখছি ফিক্সড হয়ে এভাবে আটকে রয়েছে, এভাবেই শুয়ে রয়েছেন, আটকেই রয়েছে। অনেকক্ষণ পরে জ্ঞান ফেলো, তখন হাতটা নড়লো। তারপরে ওনাকে মানে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছিল না, বা কেউ ওনাকে একজনের কোলে মাথায় রেখে একজন কোলে উনি ধরে রেখেছিলেন, ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে, তাই তো? মানে মেরে মাথা ফাটানো হয়েছে লাঠি। হ্যাঁ, ওনার মাথা ফাটেনি, উনি মাথার মধ্যে বাড়িটা খেয়েছেন লাঠির, সেই জন্য নকড আউট হয়ে গেছেন। আর যার মাথা ফেটেছে তাকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেল। আর বেশ কয়েকজন মহিলা এদিক ওদিকে ইনজিওর্ড হয়ে পড়ে রয়েছেন, তাদেরকেও অন্য লোকজন, আমাদের মানে বন্ধু বান্ধবরা ধরে রেখেছে। ইতিমধ্যে প্রিজন ভ্যান চলে এলো, অনেকে প্রিজন ভ্যানে উঠে গেল, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। তারপরেও ইনজিওর্ড হয়ে অনেকেই পড়েছিল, অনেকক্ষণ ধরে তাদেরকে সরানোর মৌখিক বলা হচ্ছিল, কেউ সরতেও চায়নি, আর স্লোগান টোগানো হচ্ছিল। ইতিমধ্যেই রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, নিউজ 18, এনডিটিভি, এএনআই সবাই চলে আসে। তারপর বোঝা যায় যে এবার পুলিশ আর বেশি কিছু আর করার সাহস করবে না। আর আমিও মাঝে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে লাইভ স্ট্রিম করছিলাম, আমারও হাতে ক্রাচ ছিল, আমিও তাই ভয় টয় সরে যাইনি, যে দেখি এত কতটাই সাহস হয় যে ক্রাচালা ছেলেকেও মেরে দেয় কিনা আজকে। তো আমাকেও দেখছি বারবার লাঠি উঁচিয়ে মারতে গিয়ে দেখছে হাতে ক্রাচ আছে, তখন ছেড়ে চলে যাচ্ছে। অত মানে কিছুটা এখন লাইন ক্রস করা বন্ধ হয়েছে, হয়তো শুভেন্দু অধিকারী ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বলেই। আর তারপরে এই ব্যাপার চলে 45 মিনিট 1 ঘন্টা মতো। আর তারপরে আবার রায়েট গিয়ার নিয়ে পুলিশ চলে আসে এবং অ্যানাউন্স করে যে এবারে আপনারা, হ্যাঁ একদম ভিডিওতে দেখবে পুরো মনে হচ্ছে একদম প্যারাএসএফ নেমে গেছে, একদম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স চলছে এখানে।
এসে বলা হয় যে এবার আপনারা এখানে ক্লিয়ার করুন, নয়তো এবার সবাইকে জেলেও ঢোকানো হবে, এবং এই রাইট পুলিশ তার কাজ করবে। পুরো গার্ড ফার্ড পরে তারা নেমেছে। ওইখান থেকে আস্তে আস্তে এবার আমরা কোঅপারেট করা শুরু করি, জ্যাম ট্যাম অনেকটাই হয়ে গেছে, তারপর সবাই বাড়ি চলে আসা হয়। তো ফিরলেন মোটামুটি কটার দিকে? মানে ওখানে শেষ হলো কটার দিকে? টোটাল ধরো আমার লাইভ স্ট্রিমটাই হচ্ছে 2.5 ঘন্টা, তো ধরো 11:30 নাগাদ আমি লাইভ স্ট্রিম শুরু করেছি, তো ওই দুটো 12:30 1:30, হ্যাঁ, আর দুটো 2-2:30 নাগাদ টোটালটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে আমার ভূপেন্দর আপনার কাছে প্রশ্ন থাকবে। এই যে আমরা যেটা শুনলাম নিরঞ্জন দার কাছে থেকে, পুলিশের এই যে মানে এই অতিরিক্ত যে ব্যাপার-স্যাপারটা না, দেখুন আমরা অ্যাজ পার ইউএন কনভেনশন আমরা জানি যে যখন আ আ কোনো দেশের এমবাসি বা কোনো হাই কমিশন আমাদের দেশে থাকলো, তো তখন সেটা আমাদের দেশের কেন্দ্র সরকার বা রাজ্য সরকার obviously, সো কেন্দ্র সরকারের অধীনেই পড়ছে। সো তাদেরকে প্রোটেকশন দেওয়া, কারণ ওটা ওদের sovereign soil বা ওদের ওটাই মাটি, ওদের ভূমি। মানে যখন এমবাসি, হাই কমিশন যখন থাকছে, তো তাদের প্রোটেকশন দেওয়া আমাদের কর্তব্য, সেটা ঠিক আছে। কিন্তু এই কলকাতা পুলিশের যেটা এই অতিরিক্ত মানে কি বলবো, এক্সট্রা enthusiast হয়ে যেটা দেখাচ্ছে না, অতিরিক্ত যে ব্যাপার-স্যাপারটা, যে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, সাধু অজ্ঞান হয়ে যাচ্ছে, মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তারপর এই যে বলছেন রায়ট কন্ট্রোল গিয়ার নিয়ে আসছে, মানে পরবর্তীতে এই যে ব্যাপার-স্যাপার, এটা তো কোনো অস্ত্র নিয়ে কোনো মিছিল ছিল না, কোনো শান্তিপূর্ণ মিছিল ছিল, সবকিছু ছিল। সো তাতে এত বাড়াবাড়ি করার কি আছে? আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমি যেটা শুনলাম, আমি তো অ্যাকচুয়ালি লাইভ স্ট্রিমটা দেখেছিলাম আর অন্যটাতে খবর-টবর দিয়েছি যে কী হচ্ছিল না হচ্ছিল। তো এখানে যে শান্তিপূর্ণ একটা মিছিল হচ্ছিল, সেখানে কোনো অস্ত্র ছিল না। মহিলারা, বাচ্চা ছেলেরা, সবাই, বৃদ্ধ সবাই গেছে মিছিলে। হুম, হুম। তো সেখানে যে এভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং তার সাথে রাইট পুলিশকেও নিয়ে আসা হয়েছে, তার দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে একটা পলিটিক্যাল মেসেজিং, আর একটা হচ্ছে পলিটিক্যাল মেসেজিংয়ের মানে আওতায় নিয়ে এসে দেখানো যে আমরা এমবাসিকে প্রোটেক্ট করছি। আর আপনি জানেন যে একটা বর্গের ভোট ব্যাংক আছে, তো তারা পাশেই থাকে। এবং অনেকে দেখছে। আপনি দেখছেন যে আপনার মানে পশ্চিমবঙ্গে একটা নতুন পার্টিও এসছে, যারা একটা বিশিষ্ট ধর্মবর্গের লোকেরা তৈরি করেছে। তো এটা একটা পলিটিক্যাল মেসেজিং, যে আমরা তোমাদের পক্ষে আছি, আর যারাই আসবে তো তাদেরকে আমরা দেখে নেব। তো একটা হচ্ছে যে এই যে আপনি বলেন যে ভিয়েনা কনভেনশনে আছে যে দ্যাট সয়েল বিলংস টু দ্যাট কান্ট্রি, তো ওটাকে ইউজ করেই রাইট পুলিশ আনার কোনো কোনো কথাই নেই। কারণ এটা পিসফুল প্রোটেস্ট, এখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, নিজে বলছেন যে উনি একটা ক্রাচ নিয়ে আসেন, বৃদ্ধরা আছে, সাধুরা আছে। তো এখানে রাইট পুলিশের তো কোনো অর্থাৎ দরকারই নেই। নর্মাল পুলিশই যথেষ্ট। আর এমবাসির সামনেও নয়, হ্যাঁ, অনেকটা আগেই। তো এটা একটা পলিটিক্যাল মেসেজিং দেওয়া হয়েছে। আর আরেকটা দেওয়া হয়েছে যে আমরা জানি যে 1977 বা তার আগে থেকেও একটা রাজনৈতিক হিংসা, সেটা তো মানে সবসময় হয়ে আসছে, ঠিক আছে? তো সেই হিংসার একটা একটা প্রতীকী ব্যাপারটা হচ্ছে যে কোনো রাজনৈতিক প্রোটেস্ট করা যাবে না, করলে সেটাকে দমন করা হবে। সেটা আজ থেকে না, অনেক আগে থেকেই হচ্ছে। মমতা ব্যানার্জি উনি যে করেন 21শে জুলাই, সেখানে তাকে মারা হয়েছিল, পুলিশ এখানে 3 জনকে মেরেছিল। তো সেটাও তো একটা নিদর্শন যে পলিটিক্যাল ভায়োলেন্স যেটা স্টেট মেশিনারি দিয়ে করানো হয়, এবং সেটা হয়ে আসছে। তো এটা কোনো অ্যাবারেশন আমার তো মনে হয় না যে পশ্চিমবঙ্গের রাজনীতি এরকমই হতো, এখনও হচ্ছে, হয়তো আগেও থাকবে। হ্যাঁ, হিংসার রাজনীতি পশ্চিমবঙ্গে তো ইতিহাস বহু পুরনো। কিন্তু আপনি আর যে হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, মানে যেটা বলছিলাম যে এটা কিন্তু নতুন নয়। মানে 21শে জুলাই যেটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়, সেখানে তো মানে সরকারি আমলাই তো তাদেরকে মেরেছিল। তো এখানে গুলি চলেনি, আমার মনে হচ্ছে এটা একটা কম হয়েছে, হয়তো সেটাও হতে পারত। কিন্তু আপনি যে পলিটিক্যাল মেসেজিং এর কথা বলছেন, এই রাজ্য সরকার কাকে পলিটিক্যাল মেসেজিং দেবে? কেন্দ্রের বিহাফে তো দেবে না, ভারত না, সরকারের বিহাফে তো দিচ্ছে না। এটা তো মমতা ব্যানার্জির নিজের ডোমেনে হয়ে যাচ্ছে মনে হচ্ছে।
সো উনি কাকে ইভেন তো মানে বর্ডারের ওপারে মানে মোহাম্মদ ইউনূসকে দেওয়ার ব্যাপার-স্যাপার থাকছে নাকি ওনার এখানকার যে ভোট ব্যাংক আছে তাদেরকে দেওয়ার ব্যাপার থাকছে? এখানকার ভোট ব্যাংক, কারণ আপনি জানেন যে তার আশেপাশে কোন বর্গের মানুষরা বসবাস করে। তো তাদেরকে তো একটা, যেমন বলে যে চাচা বলেন যে আমি তাকে সিগারেট দেবো না, তো সেখান থেকে বোঝা যায় যে কোন বর্গের মানুষকে উনি খুশি করার জন্য বলেছেন যে ভাই মানে আমি তোমার সাথে আছি আর তোমরা আমার সাথে থাকবে এবং আমি তোমার সাথে আছি, এবং অন্য কারো এলেই তাদেরকে আমরা সঠিকভাবে ব্যবস্থা নেব। তো সেটাই উনি নিয়েছেন, যেটা ওনার মনে হয় যে ঠিক করা হয়েছে। কিন্তু নিরঞ্জন দা, দেখুন এই যে দাদা যেটা বললেন, যে পলিটিক্যাল মেসেজিং, তো আপনার কি মনে হয়? দেখুন ওই ভোটটা তো অলরেডি কনসলিডেট হয়েই আছে, ওই যে 32% ভোট, তো আবার নতুন করে দেখানো যে হ্যাঁ আমি ইয়ে করব, এবং তাছাড়া আমি যদি এটা ওভারস্টেপিং করি তো তাহলে দিল্লি থেকেও তো ফোন আসবে না? কারণ দেখুন কনসলিডেট, তাহলে সেই কনসলিডেশন হয়তো ভোগে চলে গেছে স্যার, কারণ আইএসএফ টানাটানি করছে, হুমায়ুন কবির টানাটানি করছে, আর লোকের সত্যি মনে হচ্ছে যে না কি পেলাম। কারণ দেখুন যতজনই এখানে মুসলিম থাকুক, যারা জেহাদি বা নন জেহাদি, তাদের আত্মীয় স্বজন যারা বাইরে রাজ্যে কাজ করেন, তারাও জানে যে বাইরের রাজ্য কত ভালো। তারা সবসময় বলছেই যে চলে আসো, বা যে ভাবছে যাব না তাকে আলটিমেটলি চলে যেতে হচ্ছে। মানে বাইরের রাজ্যে মুসলিম পরিযায়ী শ্রমিক তো কম না বেঙ্গল থেকে, তো তাদের যেতে হচ্ছে, তখন তারাও জানে যে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপই। তো দোমনায় কিন্তু মুসলিমরা পড়েছেই, এটা নিয়ে কোনো দ্বিমতই নেই। তাই তাদেরকে টেনে রাখার জন্য এবার আর কি লাস্ট ডিচ অ্যাটেম্প্ট হচ্ছে একটু লোকজনকে পিটিয়ে দেখানো যে দেখো আমি তোমাদের সঙ্গে আছি। বাংলাদেশি মুসলমানদের সঙ্গে ইউনূস জিহাদি এত কিছু করছে, এত কিছুর পরে। হ্যাঁ, সেটা এবার এখানকার কিছু মুসলিম তো ভাবে ইউনূসকে তার ভাই, এবার যারা ভাবে না তাদেরকেও মমতা ব্যানার্জি ভাবেন যে হয়তো ইউনূসকে ভাই ভাবে, তাই আমি দেখাই ইউনূসকে প্রোটেক্ট করে, ইউনূসের বিল্ডিং প্রোটেক্ট করে দেখাই যে আমি তোমার সঙ্গে আছি। ভাই মানে তো উম্মা না, একই হ্যাঁ পুরোটা, সবই তো তাই হুম। আর কি। সো আপনি যে ইয়েটা বললেন না, যে কনসলিডেশনের কথাটা না, সেটা ভোগে চলে গেছে। গত পরশু হুমায়ুন কবিরের এই সভাটা ছিল, হ্যাঁ কি মনে হচ্ছিল আপনাদের হ্যাঁ, কাছে? আর আমি রিয়াকশন চাইছি। অনেকে ওইটার ব্যাপারে। অনেকে এটা নিয়ে খিল্লি করেছেন, দক্ষিণপন্থী সাংবাদিকরাও বা মানে অ্যান্টি তৃণমূল অ্যান্টি সিপিএম সাংবাদিকরাও বলেছেন যে উনি বলেছিলেন তো 1.5-2 লাখ লোক হবে, তা তো হয়নি, হে হে। কিন্তু দেখুন এরকম জায়গায় এরকম সময় দাঁড়িয়ে 60,000 মুসলিমকে টানাটা কম কথা না। ওখানে 50 থেকে 60,000 লোক কিন্তু গেছে, এটা নিয়ে কোনো কারোর মধ্যে দ্বিমত নেই। তো 60,000 মুসলিম যখন গেছে, তার মানে কোনো কনসলিডেশন আর আশা করা সম্ভব না মমতা ব্যানার্জির পক্ষে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ওই যে জায়গাটাতে ডোমকল তো নয় অ্যাকচুয়ালি, ওটা ইয়ের হচ্ছে আমাদের ডোমকল পড়ছে না মনে হয়, আমি নাম ভুলে যাচ্ছি, এই নাম ভুলে যাই, এটা প্রবলেম। যাই হোক, ওই মুর্শিদাবাদের ওই যে পার্টটাতে হচ্ছে আমাদের বেলডাঙ্গা, আচ্ছা, ওখানে ইভেন ওর পর থেকে এখন অনগোয়িং একটা মেলার মতো সিচুয়েশন হচ্ছে, যেখানে সব সময় মানে প্রতিদিনই মানুষ ওখানে যায়, মানে পিকনিক বানানো বা অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া টাইপের যাচ্ছে। ইভেন যেখানে সব থেকে মসজিদটা বড়, হচ্ছে, হ্যাঁ যেখানে হচ্ছে যেখানে ওই মসজিদটা হচ্ছে। আচ্ছা হ্যাঁ NH-12 এর উপরে ওই যে জায়গাটাতে অ্যাকচুয়ালি ওই জিনিসটাতে হচ্ছে। আচ্ছা ইভেন কি জানেন, আচ্ছা। জুম্মার দিনে ওখানে নামাজে প্রচুর ভিড়, মানে কয়েক হাজার ভিড় হচ্ছে জুম্মার দিনে ওখানে, যে নামাজটা পড়া হচ্ছে, মসজিদ তৈরি হয়নি বাট স্টিল এখন ওখানে নামাজ হচ্ছে। ইভেন আমি যেটা লক্ষ্য করলাম, বীরভূম থেকে সারি সারি মনে হয়, আজকের খবর বলছি আমি, কারণ আমি বীরভূমের খবর দেখছিলাম, তো 40-45টা ট্রাক্টর মিলে সমস্ত মাল পাঠানো হচ্ছে, মাল যাচ্ছে, ওই মসজিদের জন্য মাল বীরভূম থেকে পুরো ওই মুর্শিদাবাদ যাচ্ছে, বহরমপুর হয়ে ওই যাচ্ছে। সো ওই যে কথাটা আপনি বললেন না, যে 2 লাখ হয়নি বাট অ্যাটলিস্ট 60,000 তো হয়েছে, তো 60,000টা কম নয়, এই 60,000টা ওখানে উপস্থিত হয়েছে। কিন্তু যে এরকম কত 60,000 বা 60 লাখ উপস্থিত হয়নি যারা ওর সঙ্গে কানেক্ট হচ্ছে বা কানেক্ট করছে, এই সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়, হিউজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে কিন্তু। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গে কিন্তু চুপি চুপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে 21-এর পর থেকেই। আর এই চুপি চুপি ভোটটা অনেকটা বেড়ে গেছে হিন্দুদের মধ্যে তো বটেই। আমি মানে পাড়াকে পাড়া জানি, মানে গোটা পাড়ায় সবাই জানে সবাই তৃণমূল সমর্থক,
জেতার ভোট হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে সবাই বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। তারপরে এবার সেটা মুসলিমদের মধ্যেও বাড়ছে। তো এই 60,000-এর মধ্যে যারা গেলেন না ধরুন, তারা চুপি চুপি অলরেডি মন ঠিক করে নিয়েছেন যে তৃণমূলকে ভোট দিচ্ছি না, হয় হুমায়ুন কবিরকে ভোট দেবো, নয়তো আইএসএফকে, নয়তো বিজেপিকে ভোট দিয়ে দেবো, কারণ অন্তত চাকরি বাকরি হবে। তো এই চুপি চুপি ভোট দেওয়ার চক্করে তারা কিন্তু যাননি ওখানে। তো ওখানে যাননি মানেই যে বাকি সব ভোট তৃণমূলের জন্য আসবে তাও তো না। তাও নয়। এবার এই ব্যাপারে আমি আপনাদেরকে ওপারের ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইবো যে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রক বা অফিস অব মোহাম্মদ ইউনুস, তার যে টুইটার হ্যান্ডেলস বা তার তরফ থেকে যে সমস্ত প্রেস নোট, প্রেস বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ওদের এর তরফ থেকে, তো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে তো মানে আমার তো মনে হয় না যে এরকম একটা দেশ মানে যার মানে বুঝতেই পারছেন যে এরা জিওপলিটিক্যালি কতটা রেলেভেন্ট বা ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন, মানে একদমই নগণ্যের মতো, বাট তারা এই বলে না যে যেরকম স্টেটমেন্ট দিচ্ছে, বা ইভেন আমি পরশুর দিনের যে স্টেটমেন্টটা দেখলাম, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে এ তো মানে চরম ভাষা, মানে যেভাবে অ্যাটাক করা হচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রক বা মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি কি মেসেজিং করতে চাইছে আমাদেরকে বা আমাদের সরকারকে, দিল্লিকে কি মেসেজিং করতে চাইছে? আচ্ছা, এটা আমি বলবো না, রিসেন্ট ভিসা সাসপেনশন। আচ্ছা এটা আমি বলবো না নিরঞ্জন দা বলবে? হ্যাঁ, দুজনে, আমি দুজনের কাছ থেকেই এই ব্যাপারে জানতে চাই। আচ্ছা, বলো, বলো। তা আমি বলি। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে যে ওই আমরা অ্যাকচুয়ালি ইন্টারভিউ করেছিলাম দীপদাকে এবং শহীদুল খোকন দাকে 1 মাস আগে, 1 নভেম্বর আমাদের একটা পডকাস্ট আছে, লাইভে করেছিলাম। তো সেখানে বাংলাদেশে ভোট হবে কিনা এইটা নিয়ে একটা আলোচনা হয়েছিল, বাংলায় হয়েছিল। সেখানে কিন্তু তখনই মানে ইনডেপথ আলোচনা করেছিলাম যে ভোট হবে কিনা। সেখানে কিন্তু দীপ হালদার, যিনি বই লিখেছেন, এই বইটা ওনার আছে লেখা, হ্যাঁ, হিন্দুদের বাংলাদেশ, বাংলা বই। আর তো উনি বলেছিলেন যে হ্যাঁ, তো উনি বলেছিলেন এবং শহীদুল দাও বলেছিলেন যে বাংলাদেশের ভোট হবে ফেব্রুয়ারি মাসে, এটা কিন্তু অলমোস্ট সার্টেন যে হবে না। কিভাবে হবে না সেটা আমরা জানতাম না। আর যেটা একটা ব্যাপার আছে যে ওই ল্যাঙ্গুয়েজ যেটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কথাবার্তা হচ্ছে না। এটা হচ্ছে একটা তৃতীয় শক্তি, সেটার নাম এখানে বলাটা উচিত হবে না। তৃতীয়, আচ্ছা তো বলে দিই, সেক্ষেত্রে বলে দিই যে মানে আমেরিকান মানে ইন্টারেস্ট, যে আমেরিকান ইন্টারেস্টগুলো আছে, হ্যাঁ, ধরে নিন মানে সিম্পল যে বললে যে আপনার স্টেট ডিপার্টমেন্ট, ঠিক আছে, স্টেট ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি পররাষ্ট্র মন্ত্রকের ব্যাপারটা কাজ করে। তো এটা স্টেট ডিপার্টমেন্টেরই ছিল মোটামুটি একটা বলতে পারেন ষড়যন্ত্র বা একটা প্রজেক্ট, হ্যাঁ, যে ভারতের যে ইকোনমিক গ্রোথ সেটাকে যদি আটকাতে হয় তাহলে শ্রীলঙ্কাতে কমিউনিস্ট গভর্নমেন্ট এসছে, ওকে, বাংলাদেশে একটা এমন গভর্নমেন্ট আনা হয়েছে যেটা ভারত বিরোধী, হ্যাঁ, এবং পাকিস্তান তো অলরেডি আছেই। তো এই যে এত ইকোনমিক শক্তি ভারতের হচ্ছে, সেটাকে খর্ব করার জন্য তার ইন্টারন্যাশনাল প্রেজেন্সকে যাতে ভারত আরও বাইরে গিয়ে না কাজকর্ম করতে পারে, তার জন্য এটা হচ্ছে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি। তো এখানে কিন্তু আপনার আমেরিকান গভর্নমেন্ট ভারতকে বলছে যে আমি তোমার এখানে এসে তোমার ঘাড়ের এসে নিঃশ্বাস ফেলছি, তুমি করে নাও, যা করার করে নাও। এখানে কিন্তু বাংলাদেশের কোনো মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো ইয়ে নেই, কারণ যারাই আছে তারা কিন্তু সবাই মানে ডকুমেন্টেড যে তারা দে আর ওয়ার্কিং উইথ স্টেট ডিপার্টমেন্ট, কাম হিয়ার অ্যাজ অ্যাডভাইজার ইন দ্যাট কনটেক্সট। হ্যাঁ, নিরঞ্জন দা। হ্যাঁ দেখো, ভারত তো বেশ একাই পড়ে গেছে মনে হচ্ছে এই কনটেক্সটে। সবাই চায় ভারতের চারপাশে যে ভারত বিরোধী সরকাররাই থাকুক। এবার আমি তো শুধু আশায় আছি যে নেক্সট 5-10 বছরের মধ্যে ভারতের এই বাংলাদেশের 5-10 মিনিট অন্তর অন্তর করে একবার স্বাধীনতা দিবস হয়। এবার আরেকটা মোক্ষম স্বাধীনতা ওদের দরকার, যেখানে বাংলাদেশের দুটো ভাগ হবে। সেটা শহীদুল খোকন বাবু লাস্ট দিন বলেছেন যে এটাই মানে ইনএভিটেবল, এটা ছাড়া উপায় নেই কোনো, কারণ এতদিন এদের যেটা কি আমাদের আসামের হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, ওটাই তো, ওই ম্যাপটাই তো। না, আমি শুনিনি উনি কি বলেছেন।
তো বাংলাদেশে বাংলাদেশে মাইনরিটি যারা আছে, মাইনরিটি সংখ্যা তো খুব একটা না, তাদের শুধু মাইনরিটি দিয়ে একটা দেশ সম্ভব হবে না। কিন্তু ওখানে যারা এমনিতে ওই মুক্তমানা মুসলিম টুসলিম আছেন, আর নয়তো যারা এতদিন মুক্তমানা ছিলেন না বা মুক্তমানার নাম করে শুধু ভারতকে খিস্তি করতেন, সেই বিএনপি সমর্থক, তারাও এবার বুঝতে পেরেছেন তাদের ভুল। এদের সবাইকে নিয়ে আলাদা একটা দেশ করতে হবে, এবং যারা প্রপারলি মৌলবাদী, যারা মৌলবাদ ছাড়া আর কিছুই চায় না, যারা খাবার দাবারও চায় না, চাকরি বাকরি চায় না, শুধুই চায় ভারত বিরোধিতা, তাদেরকে জাস্ট পৃথিবী থেকে মুছে দিতে হবে, নয়তো আলাদা দেশ করে বের করতে হবে, নয়তো দুটোই করা হবে। এটা শহীদুল খোকন বাবুও বলেছেন যে এটাই ইনএভিটেবল, এটা ছাড়া কোনো উপায় নেই। আর আমিও জানি যে মানে এটা ছাড়া নয়তো হিন্দুদেরও কোনো উপায় নেই। আর নয়তো দ্বিতীয় অপশন হচ্ছে যে সব হিন্দুদেরকে ওখান থেকে পালিয়ে আসতে হবে, পুরো পালিয়ে আসলেও সেটা তালিবান দেশই হবে, তাহলেও আমাদের কিছু লাভ নেই, তাহলেও আমাদের আলটিমেটলি ক্ষতি। তো এই 5 থেকে 10 বছর আমাদের এটার জন্য অপেক্ষা করা। এখানে একটা প্রশ্নটা হচ্ছে এটাই যে মুক্তমানা মুসলিম বলে কিছু হয় নাকি? দেখো, শহীদুল হাসান খোকন আমার মনে হয় না চান যে আমরা হিন্দুরা মরে যাই, বা উনি আমাদেরকে কনভার্ট করতে চান। তো মুক্তমানা মুসলিম যতই পার্সেন্টেজটা কম হোক, কেউ কেউ তো হয়। হ্যাঁ, তো ব্যতিক্রমকে আমরা কখনো উদাহরণ হিসাবে ধরি নাকি? না, কিন্তু ব্যতিক্রম আছে বটে। সে তো সবাই থাকে, কিন্তু হ্যাঁ, ওই এবার জিরো সেই পয়েন্ট জিরো ব্যতিক্রমরা জিরো মিলে। জিরো পার্সেন্ট, হ্যাঁ, 0.001%-এর জন্য। রাইট, এই ব্যতিক্রমদের জন্য আলাদা দেশ একটা লাগবে। এবার এবং মজা হচ্ছে আপনি যে ওই যে হ্যাঁ, আপনি বলুন। ওই যে বললেন না মুক্তমনা মুসলিমদেরকে নিয়ে জিনিসটা হ্যাঁ, করব, কারণ ওরা বুঝে গেছে যে এই ইউনুসের আন্ডারে হ্যাঁ, থাকলে ওরাও শেষ হয়ে যাবে, হেনা তেনা এরকম বলছেন। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি ওদের জন্য আলাদা করে দিলেন, তো হ্যাঁ। তারপরে যে আবার ওই মুক্তমনারা আবার ওই যে জিহাদি হয়ে যাবে না, সেটার কি ইয়ে আছে, ইয়েস, গ্যারান্টি খুব আছে, ভালো তাই না? প্রশ্ন। এটাই আমি ওই শাহিদুল হাসান খোকনদার থেকেই বুঝলাম কেসটা, যে এই 71 থেকে এতদিনে এরা অতটা টাইটলি দেখেনি। আওয়ামী লীগ, শেখ হাসিনা এরা একটু মনে করেছিল যে এদের সঙ্গে চলে বা কিছুটা হলেও খুশি রেখে চলা যাবে, কারণ সবাই জানে যে আওয়ামী লীগের আন্ডারে হিন্দুরা বিভৎস ভালো ছিল তা না, সবচেয়ে কম হার্মড হয়েছে আওয়ামী লীগের আন্ডারে। তো কম হার্মডের কারণটাই কিন্তু এইটা যে আচ্ছা কিছুটা হার্ম হিন্দুদের হতে দিই, যাতে এরা খুশি থাকে। তো এদেরকে খুশি রাখাটা এইবার হয়তো লেসনটা লার্ন করেছেন শেখ হাসিনা, এবং তার বংশ হয়তো লেসনটা লার্ন করেছে, এবং তারা একদমই আর মুডে নেই আর কোন রকম এইগুলো টলারেট করার। কিন্তু শেখ তাই হয়তো হাসিনা তো আলাদা হবে। চিরকাল ইয়েতে থাকবে না, না? হুম, ওই শেখ নতুন হাসিনা একটা দেশের বুঝেছেন তো, টেমপ্লেট। বুঝলাম। শেখ হাসিনা বা শেখ হাসিনার ছেলে হ্যাঁ, তারাও যে হুম, ক্ষমতায় থাকবে তা না। হ্যাঁ, এক একটা দেশের একটা একটা স্টার্টিং ডিএনএ হয়, একটা স্টার্টিং টেমপ্লেট হয়, যেই টেমপ্লেটটা থেকে কোনো দেশ আর খুব একটা বেরোতে পারে না। আমাদের দেশের টেমপ্লেট মানে সেটা ঐতিহাসিক কারণেই হোক বা নেহরুর জন্যই হোক, একটা স্পেসিফিক ধরনের ডিএনএ টেমপ্লেট দিয়ে শুরু হয়েছে, যেটার জন্য কিন্তু আমরা এখনো এইভাবে সার্ভাইভ করে যাই, যেটা প্রফেসর সালভাটোর বাবুনেস বারবার পয়েন্ট আউট করেন, যে জিডিপি পার ক্যাপিটা আফ্রিকার ভিখারি দেশের মতো, এদিকে ডেমোক্রেসি চলছে প্রায় আমেরিকা, কানাডা, ইউএস এর মতো বা ইউকের মতো। এটা কি করে সম্ভব? এটা মানে মনুষ্যত্বের ইতিহাসে কোনোদিন হয়নি। এটা একমাত্র হচ্ছে যে আমাদের যার ডিএনএ টেমপ্লেটটা দেশ গঠন হওয়ার প্রথম দিন থেকে শুরু হয়েছে। তো এবার বাংলাদেশের ডিএনএই হচ্ছে যে 5-10 মিনিট অন্তর অন্তর ইন্ডিপেন্ডেন্স। তো এবার নতুন দেশ করে যদি এদের ডিএনএ টেমপ্লেটটা আলাদা করে পুরো নতুন একটা অন্য কিছু ডিএনএ করতে পারে, তাহলে একটা উপায় আছে। তাহলে 5-10 বছর পরে একটা আলাদা দেশ হয়ে গিয়ে একটা সেকশন অন্তত ভালো থাকবে। নয়তো অদূর ভবিষ্যতে এমনিও ওই দুটো বাংলাদেশ হোক, ভালো বাংলাদেশ বাজে বাংলাদেশ হোক না হোক, আমাদেরকে একদিন না একদিন বাংলাদেশ ফেরত নিতেই হবে। কারণ আমাদের থেকে জাস্ট চুরি করে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে, এবং আমাদের প্রপার্টি আমরা ফেরত নেবো না, এটা তো হতে পারে না। তো লং টার্ম প্রজেক্ট আমাদেরকে এটাই রাখতে হবে যে, স্পেশালি ধরো তুমি ভূপেন্দা, আমরা যখন 50-60 বছর বয়সে পৌঁছবো, আমাদের যখন ইনফ্লুয়েন্সটা এই জগতে আরো বাড়বে, আমাদের প্রজেক্ট এটাই হবে যে আমরা থিওরিটিক্যাল এবং লিগাল ফ্রেমওয়ার্ক কিভাবে বের করতে পারি আমাদের পডকাস্ট থেকে, বা লেখালেখি করে 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 ভারতীয় ল, ইন্টারন্যাশনাল ল গুলে খেয়ে ফেলে কিভাবে বাংলাদেশ আমাদেরকে আমরা ফেরত নিতে পারি। ফেরত একদিন নিতেই হবে। আমি ভূপেন্দ্রের কাছে জানতে চাইবো যে নিরঞ্জন দাস যে কথাটা বললেন যে ডিএনএ টেমপ্লেট তো চেঞ্জ হয় না, উনি বললেন বাংলাদেশের ডিএনএ। আচ্ছা, বাংলাদেশের অ্যাকচুয়ালি আপনি কি মনে করেন যে বাংলাদেশের ডিএনএ নাকি আমাদের মধ্যে থেকে যেগুলো ভীতু ছিল সেগুলো যেভাবে কনভার্ট হয়েছে, বা আমি যদি আরো মানে মানে আমাকে শুনতে হয়তো খুব বেশি কমিউনাল লাগবে, বাট আমি অ্যাকচুয়ালি এটাই বলতে চাই যে যাদের মানে ঠাকুমা বা ঠাকুমার মা বা তার মা তলোয়ারের ভয়ে সায়া খুলেছিল,
তো সেই ডিএনএ যারা অ্যাকচুয়ালি, বা যেটা বলা হয়, আমি কার কাছে পড়েছি আমি মনে নাই, যে আজকের যারা মানে আগের দিনের যারা ভীতু ছিল আজকে তারা নাকি কনভার্টেড, আর আজকের দিনের যারা সেকুলার আছে তারা আগামী দিনে কনভার্ট হবে ইসলামে। তো এইরকম আমি একটা কথা শুনেছিলাম। সো আমার আমার মনে হয় আপনি নিরঞ্জন দা যেটা বলছিলেন যে এই ডিএনএ টেমপ্লেটের কথা, যে এদের প্রথম থেকেই কিছুদিন অন্তর অন্তর এই স্বাধীনতার ব্যাপারটা আছে। হয়তো আমার কোয়েশ্চেনটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, সরি। সো আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি কি এটা ডিএনএ, নাকি কনভার্টেডদের ডিএনএ তে হিন্দু ওয়াশিং বা হিন্দু কনভার্টের ব্যাপার স্যাপারটা যাবে না, মানে কাফেরদেরকে কনভার্ট করার ব্যাপার স্যাপারটা যাবে না। কারণ ধরুন আজকে শেখ হাসিনার ছেলে হয়তো উদারমনা হতে পারে মায়ের সঙ্গে কি হয়েছে দেখে, বাট তার বাচ্চারা যে উদারমনা হবে বা এই সেম এক্সপিরিয়েন্সের মধ্যে তো তারা যায়নি। সো ইতিহাস থেকে সেই মানে নেবে, নাকি টিপু সুলতানের ইতিহাস নেবে, আমরা কিভাবে জানবো? আচ্ছা, এখানে ডিএনএ তো আছেই, তার সাথে আছে আপনার সমাজ বিজ্ঞান, যে সমাজ কীভাবে কাজ করে, সমাজে কীভাবে একজন মানুষ অপরের সাথে কথা বলে, ইন্টারাক্ট করে এবং সমাজ কীভাবে গড়ে ওঠে। একটা শব্দ আছে কো ইভলিউশন, মানে যখন ডারউইন বলেছিলেন যে ইভলিউশন, থিওরি অফ ইভলিউশন যে দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন যে এনভায়রনমেন্ট আর তোমার জেনেটিক্স, মানে তোমার যে পরিবেশটা, সেই পরিবেশের উপর ডিপেন্ড করে তোমার ডিএনএ চেঞ্জ হয়, তোমার ইভলিউশন হয়, তুমি অ্যাডাপ্টেশন করে তোমার জিনগত পরিবর্তন হয়। কিন্তু এখন যেটা হয়েছে, মানে সমাজবিজ্ঞান বা অন্য ব্যবহার করা হয়েছে, যে এরকম আছে কো ইভলিউশন, যে আপনি যে এনভায়রনমেন্টে বাস করবেন না, তার ওপর সেটা কিন্তু আপনার মানে মৌলিক যে মানে ব্যবহার, সেটাকে কি ইম্প্যাক্ট করে। যেমন ধরে নিন, আপনি বললেন যে শহীদুল খোকন, ঠিক আছে, যিনি সাংবাদিক, তার একটা বইও এসছে নতুন লেখা। তো উনি যে এনভায়রনমেন্টে উনি একটা মানে বলেছিলেন, উনি একটা গল্প বলেছিলেন যে উনি একটা ওই ভজন শুনছিলেন তার গ্রামে। তো তিনি যে এনভায়রনমেন্টে বড় হয়েছেন, সেখানে কিন্তু মানে হিন্দুরা গান টান করছে, হিন্দুরা বসে নিজে পূজা আর্চা করছে, একটা মোটামুটি সম্পর্ক আছে। তো ডিএনএ হয়তো, তো ডিএনএতে কিছু সম্পর্ক মানে মানে প্রবলেম আছে, কিন্তু সেটা কিন্তু ওভারকাম করা যায় 2-3 জেনারেশনস, এক জেনারেশনে হয়তো হবে না। কিন্তু যদি এমন একটা মানে ভৌগোলিক স্থান, যেখানে হয়তো বাংলাদেশ ভাগ হয়ে আর্ধেকে জিহাদি বাংলাদেশ, আর্ধেকে ভালো বাংলাদেশ তৈরি হয়, সেখানে যদি হিন্দু গরিষ্ঠ হয়, সেখানে কিন্তু, এবং সেখানে কিন্তু একটা হিন্দু রাজ্য, মানে হিন্দু ফ্রেমওয়ার্ক অফ স্টেট সেটা কিন্তু করতে হবে এস্টাবলিশ, সেটা সেকুলার হলে চলবে না। যেটা যেটা বললেন নীনাজন দা, যে যেই জায়গাটা নিয়ে একটা হয়তো মুক্ত বাংলাদেশ তৈরি হলো, যেখানে কোনো জিহাদি ইনফ্লুয়েন্স নেই, সেই স্টেটের স্ট্রাকচার হতে হবে যেটা বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড যেটা হবে মানে ধার্মিক ওরিয়েন্টেড। সেখানে কিন্তু আমি মাদ্রাসা খুলে লোককে বলবো যে তুমি আল্লাহকে না মানলে তুমি জাহান্নামে যাবে, এটা বলা দেওয়া যাবে না। সেরকম যদি একটা স্টেট তৈরি করা যায়, তাহলে কিন্তু 2 বা 3 জেনারেশনে সেই ডিএনএও পাল্টে যাবে, সেটা সমাজবিজ্ঞান বলে। ওকে, বাট যে যদি একে ভাগও করা হয়, দুভাগে যদি ভাগও করি, তাতেও তো আমাদের ওদের এই মুহূর্তে ওদের যে ভৌগোলিক পরিস্থিতি, তাতে 3 দিক দিয়ে ভারত, একদিক দিয়ে বঙ্গোপসাগর, যেটা মোটামুটি ভারতীয় নেভির স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে, যে মোটামুটি আমাদেরই, ঠিক আছে। ইভেন এয়ার স্পেসও সবকিছু আমাদেরই ইউজ হচ্ছে। যদি আমরা ওই যে যে দাদার কথা বললেন, যে যিনি বলেছেন যে আলাদা করার কথা, যে দুটো আলাদা আলাদা ইয়ে করার কথা, শহীদুল খোকন, শহীদুল খোকন, যেটা আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যে উপরে রংপুর কাটতে আর নিচে কাটার কথা, চট্টগ্রাম কাটার কথা। ইভেন উনি নিজের টুইটার হ্যান্ডেলে নিজে পোস্ট করেছেন, করে মানে মার্কিং করে পোস্ট করেছেন, উপরে রংপুর, নিচে আমরা চট্টগ্রাম। সো তো যদি আমরা তাও করি, ইভেন ধরুন বা হয়তো আমি আরো যদি নিচে আসি, তো চট্টগ্রামের নিচে ওই কি সব আছে, আরো সব জেলাগুলো আছে, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো কোনো যদি একটা পোর্শন, ওদের সব থেকে বড় জেলা হচ্ছে ঢাকা,
তো ঢাকা বা আরো কিছু জেলা মিলিয়ে যদি ওদেরকে কিছু দিলেন, এদিকে করিডোর করলেন, ওদিকে মানে হিন্দুল্যান্ড বা ধরুন যারা ওই যে মুক্তমনা হুম ইসলামিস্ট বা সরি হুম ইসলামিস্ট বলে ফেললাম আবার, মুক্তমনা যে মুসলমান আছে তাদেরকে নিয়েও যদি হুম করি, বাট স্টিল প্রবলেম তো হুম থেকেই যাচ্ছে না। প্রবলেম থেকে যাচ্ছে হুম বলতে রিস্ক তো থেকেই যাবে, গ্যারান্টি আপনার হ্যাঁ, নেই। নিরঞ্জন দা যেটা বলছিলেন যে আমাদেরকে তো একটা না একটা সময় বাংলাদেশকে ফেরত নিতে হবে। এবার ওখানের ভিতরে আমরা যদি কেটে বাদও দিয়ে দিই, উপরে কাটলাম বা নিচে হুম কেটে হয়তো চট্টগ্রাম বাদ দিলাম, ভিতরে তো ঢুকে আছে হুম ভাই। ওই তো হুম সেই সেম প্রবলেম, সেই হুম সমস্যা। আর আমরা যদি আচ্ছা, পুরোটা নিয়েও নিই তো ওই জিহাদি পপুলেশন নিয়ে করবোটা কি এই মুহূর্তে, এই মুহূর্তে বা 10 বছর পরেও? হ্যাঁ নেন আপনি বলুন। ভূপেন্দা বল। হ্যাঁ, সেটা নিয়ে আমার মত হচ্ছে যে দেখো, জেহাদিদেরকে নিয়ে একটা অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজটা আবার তুমি বামপন্থীদের কাছে নেই। সেটা হচ্ছে ডান্ডার কাছে কিন্তু জেহাদি মাথা নত করে, নয়তো যোগী আদিত্যনাথ কিছু কন্ট্রোল করতে পারতেন না, হ্যাঁ, নয়তো একদম ইউএই একদম হতো না, ইন্দোনেশিয়া একদম মালয়েশিয়া কিন্তু হতো না। তো শুধু ডান্ডাটা স্টেট উইথ ক্যাপিটাল এস, তাকে ডান্ডাটা রাখতে হবে। সমস্যা হচ্ছে এখানে যে ভারতেও এটা বহুদিন আগে হয়ে যেত, ডান্ডা যখন যখন স্ট্রং করার কথা মাথায় এসছে লোকের, সেই মুহূর্তে বামপন্থীরা ফাঁক গলে এসে বলেছে যে না না, ডান্ডা ফান্ডা হবে না। তো বামপন্থীদেরকে যদি দূরে রাখা যায়, বাম পন্থাকে দূরে রাখা যায় এবং ডান্ডা স্ট্রং করা যায়, তাহলে এদের সঙ্গে থাকা সম্ভব। এবং লং টার্ম গোল তো দেখো, ঘর ওয়াপসি হতেই হবে, তাহলে তুমি একমাত্র গ্যারান্টিটা পাবে, গ্যারান্টিটা আর কোনোভাবেই হবে না। হুম, সেই হিসাবে দেখতে গেলে চায়না বামপন্থী, কিন্তু ডান্ডা যা করে এক্স্যাক্টলি, রাখে। ওইটাই তো, ডান্ডাটা হলে হবে, বামপন্থীদেরকে ডান্ডা হলে হবে না, তোমায় নিজে পড়াশোনা করে ডিবেটে ফিবেটে হারাতে হবে, আর নয়তো গায়েব করে দিতে হবে ইরানের মতো করে। এবার গায়েব করা শুরু করলে তো আবার তার মধ্যে একটা স্লিপারি স্লোপ আছে, যে কতজনকে গায়েব করা শুরু করবে, তারপরে যাকে তাকে এই বামপন্থী বলে গায়েব করে দেওয়া শুরু হয়ে যেতে পারে। তাই তার থেকে ওদের ওটাই সঙ্গে মিসইউজ হবে। ডিবেটের ব্যাপার হতে পারে। তো কিন্তু ডান্ডা ওয়ার্কস। ডান্ডা অবভিয়াসলি ওয়ার্কস, কারণ তা না হলে সব থেকে বেশি মুসলমান আছে যে স্টেটে, উত্তরপ্রদেশ, হ্যাঁ তাকে 5 বছরের মধ্যে হ্যাঁ, ঠান্ডা করে দিয়েছে ভাই। একদমই। আচ্ছা, এখানে এবং একটা সেখানে কথা সবাই আছে খুশি, যেটা ওখানে অ্যাকচুয়ালি ওখানে ওখানে যে মুক্তমানা মুসলিম না, যে যে ধরো ফরমার গুন্ডা, তার হয়তো বাড়িতে বাবা গুন্ডা ছিল বা ছেলে গুন্ডা ছিল, তারাও এখন খুশি যে ঠিক আছে, গুন্ডামি করতে হচ্ছে না, চারপাশে বেরোলেও গুন্ডা নেই, অনেক ঝামেলা থেকে বাঁচলাম, বরং চাকরি বাকরি হয়ে হুম। যাচ্ছে। ডান্ডা একদম কাজ করেই। হ্যাঁ, ভূপেন্দ্র যেটা বলছিলেন। হ্যাঁ, হুম হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে মানে এটার একটা মানে মানে শর্ট টার্ম আর মিড টার্ম, লং টার্ম তো আপনাকে রাইট। মানে মেক শিওর যে মত পরিবর্তন করতে হবে, কিন্তু শর্ট করতেই টার্ম হবে, অ্যান্ড হ্যাঁ। মিড টার্ম যেটা দরকার, সেটা যেটা অ্যাকচুয়ালি আমরা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে স্টেট স্ট্রাকচার, ঠিক আছে, মানে হুম। সরকারের যে সংবিধান, সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু কোনোভাবেই কোনো মৌলবাদকে যেন প্রশ্রয় না দেয় এবং তাকে দমন করা হয়। হুম। যেটা বললেন যে যোগী আদিত্যনাথ সেই স্টেট, মানে যেটা যেটা এখনো অ্যান্টি হিন্দু স্টেট, মানে যে আমার দেখি যদি মানে কতজনে 25 থেকে 30, সেখানে কিন্তু হিন্দুদের উপরেই মানে মানে হিন্দু বিরোধী ওই ওই হিসেবে লসগুলো। তা আমাদের স্টেট স্ট্রাকচার, আমাদের জুডিশিয়ারি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবই কিন্তু হিন্দু বিরোধী সেই হিসেবে, হুম। যেখানে হিন্দুদেরকে 8 ক্লাস সিটিজেন্সে বানিয়ে রাখা হয়েছে। তো যখনই এরকম একটা ঘটনা ঘটবে, যেখানে একটা মুক্ত বাংলাদেশ তৈরি হলো, যেখানে মুক্তমনা এবং মাইনরিটি সবাই মিলে থাকছে, কিন্তু স্টেট স্ট্রাকচার যেটা হবে সেটা কিন্তু এমনই হবে যেখানে কোনো মৌলবাদকে যেন প্রশ্রয় না দেওয়া হয় রাজনৈতিক মানে ভালোর জন্য, বা রাজনৈতিক যাতে আরও ওরা ভোট পায় এই জন্য, সেটা এটা কি বর্তমান নিশ্চিত সংবিধান করতে দ্বারা হবে। সম্ভব? হ্যাঁ, না না, হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে যে সেই জন্য বলছি যে যখনই ওটা হবে তখনই কিন্তু আর এমন মানে আমাদের কাজ, বা আমরা যারাই কথা বলছি বা আপনি কথা বলছেন, যারাই পলিসি বানাচ্ছে, তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কেন ভাগ করতে হয়েছিল। হুম। ইস্ট পাকিস্তানই রয়ে গেছে মানসিকভাবে, ব্যবহারিকভাবে, ঠিক আছে। একটা গল্প আছে, সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের একজন চেনা পরিচিত আছিলেন, তিনি 4 বছর ছিলেন ঢাকায় হুম। হুম। হুম, সেখানে মানে একজন মানে বাংলাদেশে যারা হিন্দুরা আছে, হ্যাঁ, তাদেরকে কোনোদিন সাহেব বলা হয় না। কি বলা হয়? মানে একজন পিয়ন, ঠিক আছে, তাকে তাকে মানে মানে যে কোনো অফিসে বা যে কোনো ইয়েতে একজন হিন্দু হবে, সে কোনো দিনই তাকে মানে সে যদি সিইও হয় না, তাকে সাহেব বলবে না। যেমন আমরা কি একটা বড় লোককে বলে একটু সাহেব বললাম, হুম। যে একটু আমার থেকে হয়তো বেশি হ্যাঁ, টাকা বাবু পয়সা আছে বা বাবু। বেশি শিক্ষিত আছে, হ্যাঁ, একটা সম্মান দেওয়া হলো, ঠিক আছে। হুম।
হিন্দুদের কোনোদিনই সাহেব বলা হয় না, হ্যাঁ, মানে তাকে সম্মান দেওয়া হয় না, সে সিইও হোক না কেন, আচ্ছা। সে কিন্তু ধর্মীয়ভাবে সে কাফির। হুম হুম। তো সেই এই কাফির। যে ইস্ট পাকিস্তানে রয়ে গেছে বাংলাদেশ হওয়া সত্ত্বেও, এই যে ব্যবহারিক চেঞ্জ আসেনি, যে যে ছিল তন্ত্র সেখানে কোনো চেঞ্জ আসেনি, আর্মিতে চেঞ্জ আসেনি, সেক্ষেত্রে তো আপনার মানে বাংলাদেশে আজকে যা হচ্ছে সেটা তো হওয়ারই ছিল। সেটা হয়তো ভারতবর্ষের বা তখনও যে টাকা পয়সা ছিল না, হ্যাঁ টাকা পয়সা, আর ব্যাপারটা হয়েছে যে 1970-এর পর থেকেও আপনার 1900 আই থিঙ্ক ডেট এখানে হতে পারে, যখন থেকে আরব থেকে টাকা আসা চালু হয়েছে। হুম। এত কিন্তু আমরা দেখেছি কিন্তু 1970s 80s-এও মানে মুসলমান মহিলারা টিপ পরছে, সিঁদুর পরছে, শাড়ি পরে গান করছে, একদম একদম। ঠিক আছে? তো হচ্ছে, কিন্তু যখন থেকে ওই মিডল ইস্ট থেকে টাকা আসা চালু হয়েছে আরব দেশ থেকে, তখন থেকেই কিন্তু এটা শুরু হয়েছে, এই মানে ইসলামাইজেশন বা যাকে বলেন যে মৌলবাদী ব্যাপারটা। তো এইটা ক্যাশ ইনসেন্টিভ, যখনই এর ক্যাশ ইনসেন্টিভটা চলে যাবে, আর যখন স্টেট স্ট্রাকচার যদি অমৌলবাদী হয়ে যায়, যারা যেন এদেরকে প্রশ্রয় না দেয়, তাহলে কিন্তু আপনি এর ট্রান্সফরমেশন দেখবেন। লাস্ট একদম। 40 বছরে যে জেহাদি ব্যাপারটা তৈরি হয়েছে, সেটা কিন্তু 40 বছরে হয়েছে, 40 ইয়ার্সে হয়েছে বা 30 ইয়ার্সে হয়েছে। আমি যদি ধরি এটা, তাহলে আজকে 2020-25 চলছে, তো 30-40 ইয়ার্সে এটা চেঞ্জ হয়েছে। তা আমরা যদি 30-40 ইয়ার্স একটা ব্যবস্থা করতে, যেখানে কোনো ফান্ডিং নেই, যেখানে কোনো ইনসেন্টিভ নেই এসব করার জন্য, যখন স্টেট প্রোটেক্ট করবে, যখন স্টেট বলবে যে না তোমরা এটা করতে পারবে না, তখন কিন্তু আপনার একটা ট্রান্সফরমেশনও দেখবেন। আমরা যখন ট্রান্সফরমেশন দেখেছি 70-এর দশকের পর থেকে, যে একটা জিহাদি মানসিকতাটা তৈরি হয়েছে, যেখানে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে বাংলাদেশে, যেটাকে বাংলাদেশ গভর্নমেন্ট ফান্ড করেছে। আমরা ভুলে যাচ্ছি হুম হুম। যে বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট তার 14 বছর 15 বছরের রুলে হাজার হাজার মাদ্রাসা তৈরি করেছে। তৈরি করেছে। মাদ্রাসা শিক্ষাকে ওই সার্টিফিকেটকে সম্মতি দিয়ে তাদেরকে জব দিয়েছে, মানে তারা চাকরি পেয়েছে। একদম। তো এই যে এত ট্রান্সফরমেশনটা ঘটেছে, সেটা কিন্তু হয়েছে ফর ক্যাশ ফ্লোর জন্য, টাকার জন্য। হুম তো আমরা যদি এমন একটা ব্যবস্থা করতে পারি, যেটা করতে হবে বাই এনি মিনস পসিবল, যেখানে কোনো স্টেট ইনসেন্টিভ নেই, টাকা পয়সা নেই, তখন কিন্তু দেখবেন যে জিহাদিপনাটাও চলে গেছে, আর আস্তে আস্তে এই যে জনবিন্যাসটাও আস্তে আস্তে আরও ভালো হবে। যখন যেটা এখন যেটা মনে হচ্ছে ইম্পসিবল, সেটা ইম্পসিবল নাও হতে পারে। তার জন্য ভারতের মন্দিরগুলোকেও সরকারের থেকে ফ্রি হতে হবে, তাহলে অনেকটা Free টাকা আমরা ওখানেও খরচা করতে পারবো, ওখানে ঘরোয়াপসিতেও খরচা করতে পারবো। আর এই মাদ্রাসা নিয়ে একটা কথা বলে রাখি, মানে ওখানে মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে না পড়ালে একটা সোশ্যাল আউটকাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার বাংলাদেশে একজন চেনা আছেন, তিনি আর কি মুক্তমানা, এদিকে ছেলেকে পড়াতেই হয়েছে মাদ্রাসাতে। তো এবার সে মাদ্রাসাতে কি পড়েছে সেইটা পুরোপুরি এখনো মাথা থেকে তার যায়নি কেন, সেটা আবার রহস্যময় ব্যাপার। এবার বাবা হয়তো ওয়েট করছে যে মানে একটু বড় হলে তাকে আর সবকিছু বোঝাবে, কারণ এখন যদি মুখ ফসকে ছেলেকে সেকুলার করতে যায়, সেই মাদ্রাসাতে গিয়ে বলে বসলে হয়ে গেল খেলা শেষ। তো এবার তার 7-8 বছর বয়স, সে আমারই আরেক হিন্দু পরিচিত একজনকে, সেই 7 বছরের বাচ্চা খেলার ছলেই বলেছে যে তো আপনি কি নামাজ পড়তে যাবেন? তো সে বলেছে না আমি তো হিন্দু, আমি তো নামাজ পড়ি না। তো বলেছে হ্যাঁ আপনি মুসলিম না, আপনি কেন মুসলিম হচ্ছেন না? তো সে আকাশ থেকে পড়েছে অবাক কাণ্ড যে কেউ মুসলিম হবে না কেন। তো যাই হোক, সে আমার চেনা হিন্দু ব্যক্তি আবার বলেছেন যে আমি তো হিন্দুই হতে পারিনি ঠিক করে, মুসলিম আর কি হব। কিন্তু মানে মাদ্রাসাতে পড়াটার ইনসেন্টিভটা অনেকটা, টাকা পয়সাও জড়িত। তো আমরা জাস্ট মানে এখানে হিন্দু মন্দিরগুলো ফ্রি হলে অনেকটা টাকা আমাদের হাতে চলে আসে অনেক ভালো কাজকর্ম করার। ভারতের ঘরোয়াপসি হোক, বাংলাদেশের ঘরোয়াপসি হোক, অনেক কিছুই সেই টাকা দিয়ে করা সম্ভব। টাকা দিয়েই এরা বোরখা পড়া শুরু করেছে, টাকা দিয়ে আবার শাড়ি পড়াও শুরু করেছে। একদম। দাদা আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যখন আমি তো গ্রামের ছেলে, গ্রাম থেকে পড়াশোনা করেছি। তো যখন প্রাইমারি স্কুলে পড়তাম, উদনান আলী বলে আমাদের একজন টিচার ছিলেন। যখন 3-4 বা পড়ছি, তখন মোটামুটি ওনার রিটায়ারমেন্টের সময় এসছে, বয়স্ক। আমি দেখেছি না ওনার কোনো দাড়ি কম ছিল, ফুললি ক্লিন শেভেন ছিলেন এবং ধুতি পরে আসতেন, মুসলমান। ধুতি পরে আসতেন, চিন্তা করছেন, ধুতি আর পাঞ্জাবি পরে আসতেন। ইভেন আমি যখন 5 থেকে 10 অব্দি পড়েছি, কোয়েড স্কুল ছিল, মুসলমান গ্রামও ছিল, বাট সেখানেও মেয়েরা কেউ আজকের দিনে যে হিজাব পরে আসছে, সেই হিজাবের কোনো বালাই ছিল না, কোনো হিজাবের বালাই ছিল না। আমি 2009-এ আমি পাস করেছি মাধ্যমিক। সো আমি দেখিনি, আমি একটা মেয়েকেও আমি হিজাব পরে আসতে দেখিনি। মুসলমান গ্রামেই স্কুল ছিল আমার।
আছেন। সো এই লাস্ট কিছু বছরের মধ্যে মানে যে হিউজ চেঞ্জেস, মানে যাই হোক, আপনাদের কাছে লাস্ট আমার একটাই প্রশ্ন থাকবে যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে বা শেখ হাসিনা আসার পর থেকে যে পরিস্থিতি চলছে, আমাদের হিন্দুদের মনের মধ্যে একটা বিরাট বড় মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা এটা রয়ে গেছে যে আমাদের প্রাইম মিনিস্টার কেন ইন্টারভিন করছে না, বা আমাদের দেশ কেন যুদ্ধ শুরু করছে না দিয়ে সমস্ত হিন্দুদেরকে উঠিয়ে নিয়ে আসছে না, বা এখনই কেন মেরে কেটে শেষ করে দিচ্ছে না, বা যাই হোক মানে মিলিটারিলি ইন্টারভিন করার কথা বলছে, বা সমস্ত হিন্দুদেরকে ওখানে কেন তুলে নিয়ে আসছে না, উম, মানে একরকম সব মিলে আছে, কোনো কিছু করছে না আমাদের সরকার, এরকম একটা মানসিকতা জনমানসে আছে। আপনাদের কি মনে হয়, হোয়াট ইজ দ্য সলিউশন? ভূপেন্দা যেতে চাও আগে? না, তো আপনি বলো, তাই আমি বলবো। আচ্ছা, এই এই একমাত্র ক্ষেত্রে আমি না একটু মাস্টার স্ট্রোকবাদী। এখানে আমি মনে করি যে মোদিজি নে কিয়া হো তো কুছ সোচ সমঝ কে হি কিয়া হোগা। কারণ আমি বিশ্বাস করি না যে যে লোকটা 15 বছর গুজরাট সামলেছে এবং দাঙ্গা সামলেছে, এবং দাঙ্গা এমন হয়েছে যে সেখানে মুসলিমরা কেউ কোনো এক্সোডাসও হয়নি। মানে এটা এ কেমন দাঙ্গা যে যাদের ওপর অ্যাটাক হয়েছে তারা থাকতে চেয়েছে ওখানে, যে হ্যাঁ দাঙ্গা হলো বটে কিন্তু এখানেই থাকি, এখানে ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে। তো সেই লোকটা যদি মানে মেজাজ হারায়, সে বাংলাদেশের সর্বনাশ করতেই পারে। সে মেজাজ হারাচ্ছে না, তার অনেক কিছু কারণ আছেই যেই কারণ আমরা জানি না। সে জাস্ট চিল করার জন্য কি হবে এসব করে এই কারণে চুপচাপ বসে নেই। তো সেটার জন্য আমি তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। আর দ্বিতীয় একটা সমস্যা, এটা নিয়ে আমারও মিসকনসেপশন ছিল কয়েক মাস আগে অব্দিও। কারণ একে তো অর্ধেক বাঙালি তো দুদিন আগে অব্দি বামপন্থী ছিল, বা এখনো বামপন্থী আছে, শুধু হিন্দুত্ববাদী হয়েছে, এখনো ইকোনমিক্যালি বামপন্থী। তো আমিও সেরকমই। তো যখন মানে আমাদেরও আর কি নতুন মুসলমান 10 বার 30 বার নামাজ পড়ে, ওরকম কেস যে এবার সবে হিন্দুত্ববাদী হয়েছি, এবার ইমিডিয়েটলি মোদির থেকে বড় হিন্দুত্ববাদী, যে কেন ওখানে বাংলাদেশের একদম মানে সর্বনাশ একদম। করে দেওয়া হচ্ছে না। তো সেই সেই মর্ম থেকে আমারও মনে হতো যে আরে, তো বর্ডার খুলে ইমিডিয়েটলি সব ওখানকার হিন্দুদের এখানে পাঠিয়ে দাও। তো এবার আমি আমাদের বাড়িতে যিনি কাজ করেন তাকেও জিজ্ঞেস করলাম, সে আবার লক্ষ্মীর ভান্ডার রিজেক্ট করে, কারণ সেও ভেতরে চুপি চুপি হিন্দুত্ববাদী হয়ে বসে আছে, মানে পাড়ায় কেউ জানে না সে হিন্দুত্ববাদী। তো এবার তার আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে থাকে। তো এবার যখন শেখ হাসিনার পতন হলো তখন থেকে যা যা ঘটলো, আমি তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করতাম যে আরে এখনো আসছে না কেন, আর কবে আসবে? তখন ওনার থেকে যেটা জানতে পারলাম, তারপরে সেটা আমি অন্য অনেক লোকের থেকে কনফার্ম করলাম যে এইটা হচ্ছে মেন সমস্যা, যে ওখানে বেশিরভাগ গরিব হিন্দু, লোয়ার কাস্ট হিন্দু মেনলি, তারাই গরিব হিন্দু ইউজুয়ালি ওখানে। তারা একদমই সাবসিস্টেন্স ফার্মিং এ এখনো তাদের জীবন চলে। তারা হয় তাদের উঠোনে কি ফলছে সেই খেয়ে বেঁচে থাকে, বা যেটুকু ফলে না সেটা পাশের উঠোনে তৈরি হচ্ছে সেইটুকু খেয়ে বেঁচে থাকে। তারা যে আমাদের মতো মানে চাকরি বাকরি করবে একটা জিনিস, আর তারপরে সেই টাকা জমিয়ে অন্য একটা জিনিস পুরোপুরি খেয়ে মানে কেনাকাটা দিয়ে আমাদের জীবনযাপন চলবে, এই ইকোনমিক্সটা তাদের মাথাতে ঢোকে না। তাই তারা বুঝতেই পারছে না যে পশ্চিমবঙ্গে আসলে কি ফলাবো, কি কিনবো, কেনার টাকাটা কোথা কি থেকে আসবে, করবো কি নাকি, চাকরি বাকরি করবো, জমি জমা কিছুই নেই। জানে না। হুম। হ্যাঁ। তো এবার সেটা, এবার এদের এই প্রেডিকামেন্টটা থেকে আমি বুঝতে পারছি যে তাহলে আমাদের ঠাকুরদারা এক্স্যাক্টলি কি ফেস করেছে এবং কি রিস্কটা নিয়ে এসে তারপরে কোনোভাবে সার্ভাইভটা করেছে, কি কারণে আমাদের আগের জেনারেশন অব্দি কেউ কিছু করতে পারেনি, কোনো মতে বেঁচে থেকেই চলেছে। এই জেনারেশন এসে আমি পডকাস্টার আপনার হচ্ছি, মিউজিশিয়ান পূর্বপুরুষ হচ্ছি। ওখান থেকে এসছে? হ্যাঁ, 1950-তে এসছে আমার ঠাকুরদারা, আর দাদুর বাবারা এসছে 47-এই। তো এই সেম রিস্ক নিয়ে ভয় নিয়ে এসছে, কারণ মানে তখন লেজে আগুন লেগে গেছিল আর কি, মানে গ্রামের হ্যাঁ, মধ্যে দেখছে লোকজন চলে যাচ্ছে, তখন তারা চলে আসতে বাধ্য হয়েছে। তো এই চোখের সামনে দেখা অবধি কেউ আসবে না আলটিমেটলি, কারণ তাদের মানে জানেই না যে কিভাবে সার্ভাইভ কিভাবে করবো ভারতবর্ষে এসে, কলকাতায় এসে। মানে যতই আমরা হিন্দু হিন্দু ভাই ভাই হই, এখানে এসে আলটিমেটলি ঘটিরা কি করেছিল আমাদের সবার মনে আছে, ভাতের ফ্যান দেয়নি তো হিন্দু হিন্দু কি ভাই ভাই হবে জানা আছে। তো এসে আলটিমেটলি কিছুভাবে খেয়ে পড়ে বাঁচতে হবে, আর তার মধ্যে মন্দির আছে সরকারের হাতে, সেই টাকা দিয়ে ফ্লাইওভার হবে। তো সেই জন্য খুলে দিলেই হিন্দুরা চলে আসবে তাও না, ডেকে আনলেও হিন্দুরা আসবে না। তো ওদেরকে ওখানে সেফলি থাকার ব্যবস্থা আমাদের করতে হবে। হুম। ভূপেন্দা? হ্যাঁ, এখানে কিন্তু আমার একটুখানি মতের মানে ইয়ে আছে, ডিফারেন্স। যে একটা হচ্ছে যে দুটো বর্গ আছে বাংলাদেশে। একটা হচ্ছে যারা মধ্যবিত্ত, টাকা পয়সা আছে, জমি টমা বাড়িটাই আছে, ঠিক আছে, তারা আসতে চায় না, কারণ এখানে তো ওটা পাবে না, ঠিক আছে, সেটা হয়তো সংখ্যা কম। মেজরিটি হচ্ছে যারা বলবো যে দলিত হিন্দু, ঠিক আছে, সোশ্যাল গরিব হিন্দু। শিডিউল কাস্ট হিন্দু, হ্যাঁ, বা গরিব হিন্দু, ওটা কিন্তু একটা মেজরিটি পপুলেশন, ঠিক আছে। তো ওদের কাছে কোনো লিডারশিপ নেই। সমস্যা হচ্ছে এটা যে যারা গরিব হিন্দু তাদের কাছে কোনো লিডারশিপ নেই, তাদেরকে বলবে যে ভাই তুমি এই কাজটা করো। যারা লিডারশিপ দিতে পারে তাদের কাছে নিজের টাকা পয়সা আছে, তো তারা সেই জন্য বলবে যে আমি কেন যাব, ঠিক আছে। মানে যেটা হয়েছিল লাহোরে,
লাহোরে যখন লাহোর আর করাচি শহরটা ছিল, সেটা তো পার্সি হিন্দুরা মিলে চালাতো, বাড়ি গাড়ি ফ্যাক্টরি সব কিছুই ওদের ছিল, ঠিক আছে। তো ওরা সেই লোভে সেখানে থেকে গেছে, যে কোনোভাবে থেকে গেছে, যতক্ষণ বুঝতে পারে ততক্ষণ দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এই মুহূর্তে প্র্যাকটিক্যাল সলিউশন ভাবতে হবে, যেটা সম্ভব সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ইলেকশন করানো, ওকে, সেটা হয়তো ডিপ স্টেট থেকে আমাকে করতে হবে কম্প্রোমাইজ, ঠিক আছে। এই মুহূর্তে যারা আছে তাদের থেকে কম্প্রোমাইজ করে ইলেকশন করাতে হবে, ইলেকশন করিয়ে যে পার্টি আসুক তাদের থেকে মানে ওই সাম দণ্ড ভেদ সব করে মেক শিওরকে হিন্দুরা যাতে ওখানে থাকে। কারণ আমরা যদি চাই যে আমরা একদিন বাংলাদেশকে নিজের মধ্যে নিয়ে নেব, সেটা আমাদের জমি চুরি করা হয়েছে, সেটা যদি আমাকে নিতে হয় তাহলে কোনোভাবেই কিন্তু সে জায়গায় হিন্দু শূন্য করলে চলবে না। আমি যদি ভাবি যে আজ থেকে 100 বছর পর আমরা বাংলাদেশের যেটা চুরি করেছে সেটা আমরা নিজে করে নেব, সেখানে কোনোভাবেই কিন্তু সেটাকে হিন্দু শূন্য করলে চলবে না। তো ভারতীয় স্টেটের একটাই কাজ হচ্ছে যে বাই হুক অর ক্রুক যে কোনোভাবে করে সেখানে যেন হিন্দু থাকে এবং তারা যেন সার্ভাইভ করে, এটা আমাদেরকে করতে, এটা প্র্যাকটিক্যাল সলিউশন। মিলিটারি অপশন এই মুহূর্তে মানে ব্যাপারটা হচ্ছে সিম্পল ব্যাপার, আপনি দেখে নিন না, আজকে তো আপনার কোনো মিলিটারি অ্যাকশন নেই, সেখানে দাঁড়িয়ে কত এরকম হিন্দুকে হয়তো মেরে ফেলা হয়েছে আমরা জানি না, একটা দীপুদাস সামনে এসছে, কত আছে তার কি কোনো ইয়ে আছে? তো আপনি যখন মিলিটারি অ্যাকশন নেবেন তখন তো হয়তো হাজারো হাজারো মারা যাবে, ভিতরে কচুকাটা করবে, ঠিক আছে। তো এখানে আপনার ওই মানে সামনে পাহাড় আর পেছনে নদী, এই ব্যাপারটা আছে। তো এখন আপনাকে ডিলই করতে হবে। আর এখন ব্যাপারটা হচ্ছে যে এখনো তো আমেরিকা পাওয়ার আছে, আমেরিকা হ্যাজ দ্য পাওয়ার, মিলিটারি পাওয়ার আছে একদম। তা আপনি তখন করতে পারবেন না। প্লাস চায়না আছে, চায়না কখনোই চাইবে না, কারণ পাশে আপনার আছে মায়ানমার চায়নার হাতে, মানে মায়ানমার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টটাকে চায়না সাপোর্ট করে। তো সেখানে তো মিলিটারি অপশান ফিজিবল নয় সেই হিসেবে। হ্যাঁ, আপনি কোভার্ট কোনো কিছু করতে পারেন, ডিল করতে পারেন, কিন্তু মিলিটারি অপশান না, কারণ ওখানে আমেরিকা অলরেডি বসে আছে, চায়না পাশে আছে। তো আপনি কোনোদিনই মিলিটারি অপশান, এবার ওটাই চায়, ব্যাপারটা হচ্ছে যে ইটস মানে 4D চেস গেম চলছে, যে ভারত যদি বাংলাদেশে আটকে যায়, যেটা রাশিয়া আটকে গেছে ইউক্রেনে, তখন কিন্তু আমরা যে আজকে ইকোনমিক গ্রোথ দেখছি সেটা থাকবে না, স্টক মার্কেট উইল গো ডাউন, সেখানে হয়তো দেখবেন যে $550 বিলিয়ন ওয়াইপ আউট হয়ে গেছে নেক্সট ডেতে। তো এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে আজকে যারা বলছে যে এক্ষুনি গিয়ে মিলিটারি দিয়ে সবাইকে মেরে ফেলো, তারা যখন চাকরি পাবে না তখন বলবে যে না মোদি গভর্নমেন্ট খারাপ। সেই ব্যক্তি যখন বলবে যে আমার পয়সা কমে গেছে, আমার শেয়ার প্রাইস কমে গেছে, আমার হ্যান কমে গেছে, তখন বলবে যে তুমি এবার কেন গেছিলি করতে, আমার তো চাকরি নেই, আমার তো পয়সা উড়ে গেছে। তো অনেকগুলো ব্যাপার আছে যে মানে কমন মানুষের ইমোশন তো কাজ করে, তো কিন্তু গভর্নমেন্ট সেই ইমোশনের উপর চলতে পারে না, তাকে ভাবতে হবে যে শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্মে কি করতে পারি, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব। হ্যাঁ, রঞ্জনদা কিছু বলছিলেন? হ্যাঁ, মিলিটারি অপশন একদিন না একদিন তো করতে হবেই, যেভাবে আমরা তো আর বাংলাদেশ ফেরত নেবো কিভাবে, কিন্তু সেই একদিন না একদিন তার আগে অবধি প্রচুর কোভার্ট অপারেশনই লাগবে, ওখানে গ্রাউন্ড সেটিং, ওখানে লোকজনকে মাইন্ড ম্যানিপুলেট করা, চেঞ্জ করা, ওখানে এডুকেশন সিস্টেম ইনফ্লুয়েন্স করা, এইসব করে টোরে তারপর মিলিটারি অপশন লাগবে। কারণ যেটা রাশিয়ার এক্সাম্পলটা ভূপেন্দা দিল, সেই রাশিয়ার এক্সাম্পলটাও পুরোপুরি প্রযোজ্য না, কারণ তার থেকেও খারাপ অবস্থা হবে, কারণ রাশিয়া যে ইউক্রেনে আটকে গেছে তার জন্য ইউক্রেনরা খুঁজে রাশিয়ান মারছে না, এখানে তো সেটা হবে, এখানে তো ইন্ডিয়া অ্যাটাক করেছে, আটকে গেছে, এবার বাকিটা করতে পারছে না, সেই পজের যে মুহূর্তটা, সেই পজের মুহূর্ততে ওখানে বাংলাদেশ পুরো হিন্দু শূন্য হয়ে যাবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে চীন একদমই চাইবে এখানে ইন্টারভিন করতে, চীন, পাকিস্তান, ইউএসএ কেউ চাইবে না যে ভারত এখানে বিরাট হিরো হয়ে যাক ওখানে মিলিটারি অপশন করতে গিয়ে। তো মিলিটারি অপশন শুনতে যতই ভালো লাগুক, ওটা অসম্ভব, এটা কোনো মতেই হওয়া সম্ভব না 50 বছরের মধ্যে। দেখুন, আমার এখানে একটা কথা আছে যেটা আমি জানি না আপনারা কিভাবে এগ্রি করবেন কি না করবেন, বাট মেন কথা হচ্ছে, সরি, আর একটা পয়েন্ট আছে কেন মিলিটারি অপশন হবে না। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে ওখানে মানে বন বাদারে ঘুরে যুদ্ধ করতে হবে যদি মিলিটারি অপশন হয়, তারপর শহরে ঢুকতে হবে। এই জঙ্গলের মধ্যে যুদ্ধ আর আরবান ওয়ারফেয়ার দুটোই কিন্তু আর্মির জন্য বেশ চাপের ব্যাপার, মানে সব সময় জঙ্গলে খুব একটা সাকসেস পাওয়া যায় না। মানে ইউএস আর্মি সিনেমায় যাই দেখাক, তারপরে তারা ছড়িয়ে লাট করেছে ভিয়েতনামেও ঘোর জঙ্গলে যুদ্ধ করতে গিয়ে, ইরাকে ঘোর শহরের মধ্যে যুদ্ধ করতে গিয়ে
লাট করেছে, কারণ বিল্ডিং এর মধ্যে কে কোথায় বসে আছে কিছু জানা নেই। ওখানে ইসরায়েলের মতো যদি পুরো মেরে গায়েব করে দেওয়া হয় সেইটা একমাত্র অপশন, যেটা করলে ভারতকে কেউ আস্ত রাখবে না। তো প্রপার যদি যুদ্ধ করতে হয় এখানে ওখানে কোভার্ট অপারেশন, মানে প্রপার যুদ্ধের মতো যুদ্ধ, সেইটা ভয়ঙ্কর চাপের ব্যাপার। দেখুন দাদা, আমরা যখন মিলিটারি অপশন, আমাদের যেমন অনেক হিন্দুত্ববাদী মানুষ চায় যে মিলিটারি অপশন বা মিলিটারিলি ইন্টারভিন করা। মিলিটারি অপশন মানে আমরা তো গিয়ে গাজাতে যেমন পুরো বোমবার্ড করে একদম ফ্ল্যাটেন করে দিয়েছে, সেটা তো আমরা করতে চাই না। তাহলে তো আমাদের হিন্দুদের জন্য যাওয়ার তো কোনো মানেই হয় না। আমরা করব কিভাবে? ইভেন যদি টাইম একটু বেশি লাগে, ওরা হিন্দুদেরকে ভিতরে কচুকাটা করবে, সে যাদেরকে আপনি বাঁচাতে যাচ্ছেন তারা আর থাকছে না। কিন্তু আমার আমার মনে হয় যেটা আমরা ইউক্রেনের ভাবছি, ইউক্রেনের কথা ভাবছি যে ইউক্রেনের মতো সিচুয়েশনে আমরা ফেসে যাব, আমার মনে হয় নয়। কারণ আমি মনে করি আমরা সিরিয়া লাইক সিচুয়েশনে ফাঁসবো। মানে ব্যাপারটা কি, আমি বলতে চাইছি ইউক্রেনের ম্যান পাওয়ার আছে, আর তার জন্য যে মিলিটারি মাসল সেটা ওয়েস্ট আর ইউএস দিচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু আমার কি মনে হয় যে এখানে লাস্ট 15-20 বছরে জামাত বা আনসারুল বাংলা হোক বা কি হরকাতুল কি আছে, এই যারা মেনলি হেফাজতে আইএসআই বা ইসলাম। এদের যে ইনফিলট্রেশন বা বাংলাদেশি সোসাইটি জিহাদিদের মধ্যে হয়েছে, সো আমার কি মনে হয় যে এদেরকে দেখুন, এক তো প্রথম কথা হচ্ছে আপনি যখন যুদ্ধ শুরু করবেন ওদের মিলিটারিলি ওরা ইনসিগনিফিকেন্ট কিছুই নয়, বাট ব্যাপারটা হয়ে যাচ্ছে যে ওই ওর মধ্যে থেকেই টেররিস্ট অর্গানাইজেশন দাঁড়াবে, তাদেরকে ফান্ডিং করার জন্য গালফ কান্ট্রিজ আছে, তাদের জন্য ওয়েস্ট আছে, বিভিন্ন থেকে ফান্ডিং আসবে, এবং ওই সেই পারপেচুয়াল স্টেটে একটা জিনিস রয়ে যাবে, যেটা সেই সিরিয়াতে সেই চলছে আইসিস, তারপর অন্য সেখান থেকে ফ্যাকশনস আসছে, সেখান থেকে আরো মাল্টিপল ফ্যাকশন। সো এই যে টেররিজমের যে ব্যাপারটা, আপনি মিলিটারিলি ওদের কাছে আরবান এয়ার ওয়ারফেয়ার হোক বা গরিলিয়া ওয়ারফেয়ার হোক, তার জন্য আমি অতটা ভয় পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে এই টেররিস্ট অর্গানাইজেশন গুলো এবার উঠবে, এবং আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেট গুলো আছে এটার জন্য আগামী দিনে একটা বিরাট বড় প্রবলেম হয়ে যাবে। কারণ যদি ওদের কাছে কিছু না থাকে, আপনি মিলিটারিলি ওদেরকে হারিয়েও দেন, মনোবল হয়ে যায়, বাট এই জিহাদি মানসিকতা কোথায় থেকে আপনি সরাবেন? সো এবং ওদেরকে ফান্ডিং করার জন্য তো ভাই চায়না বসে আছে, ওয়েস্ট বসে আছে, গালফ বসে আছে। আপনাদের কি মনে হয় এ ব্যাপারে? আমার তো মনে হয় হ্যাঁ, এডুকেশন সিস্টেম ইনফ্লুয়েন্স করার দরকার। সেটা মানে আমাদের ফ্রেন্ডলি সরকার আসবে, বাংলাদেশের পার্টিশন হবে, তারপরে ইমিডিয়েটলি কোনো সলিউশন নেই। ইমিডিয়েটলি এরা সেভেন সিস্টার্স অ্যাটাক করতেও আসবে মনে হচ্ছে। অ্যাটাক করলে আমাদের চুপচাপ বসে বসে ডিফেন্ড করা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশে ঢুকতে ফুকতে গেলে অনেক অন্য এই ঝামেলা যা আলোচনা করলাম সেগুলো আছে। কিন্তু যখন ফাইনালি সলিউশন করা হবে ভবিষ্যতে অন্য কোনো প্রধানমন্ত্রীর হাতে, এই নরেন্দ্র মোদীর টেনিয়রের মধ্যে এই সব কিছুই হবে না মনে হয়, হলে তখন আর দোমনায় থাকলে চলবে না। এবার তখন আমার মনে হয় না দোমনায় কেউ থাকবে, কারণ এই আগেকার সরকারগুলো যা যা করেছিল ভারতে, এখানে তো মানে পুরোটাই ডিপেন্ড করে ভারতের এডুকেশন সিস্টেম কি, ভারতের জনগণ কি ভাবছে সেটা। তো ভারতের জনগণ কি ভাবছে সেইটার পিছনে ছিল যে অনেক বই, অনেক লেখাপত্র জাস্ট গুম করে দেওয়া হয়েছিল। এবার পুঁজিবাদের কল্যাণে এই আমাদের এত ভিডিও তো আর গুম হয়ে যাবে না, তো সবার মনে থাকবে যে কি কি হয়েছিল, কেন হয়েছিল, কি কি আর্গুমেন্ট ছিল, এবং কেন এবার ডান্ডাটা ধরতে হবে শক্ত করে। তো সেই জন্য আশা করি তখন পার্টিশন হবে, পার্টিশন হয়ে আমাদের ওখানে এডুকেশন সিস্টেম ইনফ্লুয়েন্স করা হবে, তারপরে সেখানে মানে সফট গ্রাউন্ড, ফার্টাইল গ্রাউন্ড করা হবে মিলিটারি ইনভেনশনের জন্য, তারপরে ওখানে আমরা টেররিস্টদেরকে হ্যান্ডেল করতে পারবো, আর একদিন বাংলাদেশ ফেরত নিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই এখন শর্ট টার্মে একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা যে কোনো হোক, সেটাকে আগে ইনস্টল করা। কারণ তখনই কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন। এই মুহূর্তে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তাদের লোকেদের প্রতি, ঠিক আছে? তো এই ইলেকশনটা হচ্ছে একমাত্র মানে ফার্স্ট স্টেপ, যেটা করিয়ে দিয়ে একটা দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা মানে পলিটিক্যাল ক্লাস তৈরি করতে হবে। সেই পলিটিক্যাল ক্লাস তাদের ইনসেন্টিভের জন্য, তাদের ভালোর জন্য দে উইল ডিল উইথ ভারত। একটা পলিটিক্যাল ক্লাস যার অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের দেশের মানুষের প্রতি। হ্যাঁ, ইলেক্টেড যাই হোক না, সে জামাত হতে পারে, ঠিক আছে, যে কেউ হতে পারে।
তারা ইলেকশন হবে, ইলেকশন একটা পলিটিক্যাল ক্লাস তৈরি করবে, সেই পলিটিক্যাল ক্লাস উইল বি অ্যাকাউন্টেবল টু বাংলাদেশি পিপল, এবং তারা তখন তাদের জন্য ভারতের সাথে ডিল করবে যে হ্যাঁ ভাই আমার এটা লাগবে। তখনই কিন্তু আপনি হিন্দুদের হেল্প করতে পারবেন। সেটার জন্য ইলেকশনটা খুব দরকার। সেই জন্য মানে আর্ম টুইস্ট যেভাবে করেই হোক কিন্তু আপনার ওয়াকারুজ্জামান বলেছে যে ইলেকশনটা করাতেই হবে। সেটা কিন্তু মানে মানে অন্যভাবে বলানো হয়েছিল যে ইলেকশনটা দরকার, নাহলে কিন্তু আমরা দেখে নেব। ইলেকশনটা So, এখন করানোর যে পরে স্টেটমেন্ট আসছে সেটা বাংলাদেশ যে স্টেটমেন্ট যেগুলো ইস্যু করছে, সো অ্যাকচুয়ালি ওগুলো হোয়াইট হাউসের স্টেটমেন্ট বলতে চাইছেন, তাই তো? স্টেট ডিপার্টমেন্ট হ্যাঁ, স্টেট ডিপার্টমেন্টের মানে প্রক্সি হিসাবে। হুম তাছাড়া ওই যত বড় বিছানা তার থেকে বেশি বড় স্টেটমেন্ট এই পা ফেলানো স্টেটমেন্ট। হুম তো বিভিন্ন ফ্যাকশন আছে, বিভিন্ন ফ্যাকশন। ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে ওই 4D চেসই খেলতে হবে, যেখানে ফ্যাকশনগুলো আছে তাদের সাথে ডিল করে মেক শিওর ইলেকশনটা যেন হয়। সেটা মানে চাল দিয়ে হোক, ডান্ডা দিয়ে হোক, ডিম দিয়ে হোক, সব দিয়ে করতে হবে। এটাই যেমন আমাদের solution আর্মি main চিফ মুদ্দে। কথা বলেছে, তাদের আর্মি চিফের সাথে, তার সাথে চালও যাচ্ছে। লোকেরা বলছে যে ভাই চাল কেন যাচ্ছে, সেটা ওই জন্যই যাচ্ছে। হুম। আরে ভাই, আমরা চাল না দিলে চীন দেবে, চীন চাল দেওয়ার বিনিময়ে আরো অনেক কিছু করে নেবে, যেটা আমাদের আরো সমস্যা তৈরি করে দেবে। চাল আমাদের দিতে হবে, কি করা যাবে? যখন ডান্ডা দেখানোর সুযোগ ছিল তখন দেখানো হয়নি, তো এখন এর মধ্যে ঝুলতেই হবে। খুব ইন্টারেস্টিং, মানে এমন গেমটা চলছে না যে সাধারণ মানুষকে আপনি বোঝাতে পারবেন না এক বাক্যে। এই যে যখন চালের কথা উঠছে, পেঁয়াজের কথা উঠছে, যে কেন দিচ্ছে, পেট্রোকেমিক্যালস কেন দিচ্ছে, আপনি কি বোঝাবেন? হ্যাঁ, তো তাহলে আমি কি করব? ওই যেভাবে হাম্মাটোটা পোর্টটা দিয়ে দিল কে, ওই শ্রীলঙ্কা দিয়ে দিল ওকে 99 ইয়ার্স এর লিজে, তো ওই করতে দেবো? ওই করতে দেবো কি? এক্স্যাক্টলি সেটাই। মানে আর আমার নেবারহুড ভাই, আমার নেবারহুড, মানে আমাকেই এখানে থাকতে হবে। একটা আছে না প্রবাদ, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ, এনিমিজ ক্লোজার। তোমার শত্রুকে তোমাকে আরও পাশে রাখতে হবে, তোমার বন্ধু দূর থাকলেও চলবে। তো এটার প্রবাদ আছে, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড এনিমিজ ক্লোজার। সেই জন্য তোমাদের শত্রু যদি শত্রু হয়েও থাকে, তোমাকে তাকে জানতে হবে বেশি। তোমার বন্ধুকে না জানলেও তোমার ক্ষতি করবে না, কিন্তু তোমার যে শত্রু তাকে তোমার জানতেই হবে যে সে কী করতে চায় এবং সে কীভাবে ব্যবহার করবে। ফর দ্যাট রিজন আপনাকে বন্ধুর সঙ্গে তো রাখতে হবে সম্পর্ক। বন্ধুর সঙ্গে তো সত্যি মানে 2-3 মাস পর পর কথা হলেও বন্ধুত্ব টিকেই থাকে। শত্রুর সঙ্গে যদি 3-4 মাস পর কথা হয়, তাহলে তো জানতে পারবো না সে ততদিনে কি প্রিপারেশন নিয়ে বসলো। তাই বন্ধুর সঙ্গে টানা ইন্টারাকশনে থাকতে হবে, এই শত্রুর সঙ্গে টানা ইন্টারাকশনে থাকতে হবে। ইন্টারেস্টিং। বাট আমি একটা কথা বলি, আপনারা যে ওই অতি রিয়েলিস্টিক কথা বলছেন না, আমাদের হিন্দুরা মানবে না, মানবে না ভাই। মোদি কেন বোম মারছে না, কেন বোম মারছে না, আপনারা উত্তর দিন। মানবে না। হ্যাঁ, রাহুল গান্ধীকে তাই ভোট দাও, তার ইকোনমিক তাই বোম মেরে দেবে তোমার। আরে ভাই, রাহুল গান্ধী কার কিসের আলোচনা? এখন তো আসছে দিদি আসছে। দিদি আসছে? হ্যাঁ, দিদি দিদি না বোন? আসছে, কারণ আরে ওই যাই হোক, ঠিক আছে, দিদি বোন সেটা। দিদি আবার ইউএস যায়নি আজকে না কালকে? আমাদের দিদি। আরে না না দিদি ইউএস যায়নি কালকে? ভাই তো এলো জার্মানি থেকে। না যাইনি, আমি যাইনি, এখনো যাইনি। ওকে ওকে। আচ্ছা রোহন, তোমার পডকাস্টে আর সময় থাকলে একটু আমাদের দিদিকে নিয়েও কথা বলি আজকে। হ্যাঁ, কারণ মানে আমার একটা অবজারভেশন আছে আমাদের দিদি আবার 26-এ আসছে কিনা সেই নিয়ে। সেটা হচ্ছে যে আজ এটা তাহলে আমি কি করে কাটবো বলো তো? এই যে তুমি যদি এই টাইম লেগে যাবে, অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, বাধ্য। আমরা তাহলে কালকে তুমি কখন ফাঁকা থাকছো বলো? আমার 26-এর পরে আমি ফ্রি হব। ওকে, তো তাহলে 26-এর পরে তাহলে এই টপিকটাই রাখবো। তুমি এই সেম মানে এটা ছাড়া এইটাই মেন টপিক থাকবে। আসছে কি আসছে না। আর আমরা ভূপেন্দাকেও সঙ্গে নেবো, একসঙ্গেই তিনজনে আলোচনা করি তাহলে এটা নিয়ে। ওকে, তো তাহলে শিডিউল করবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। শুভরাত্রি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।